ওকে, ওকে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা? ওকে, দেখা যাচ্ছে। ওকে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম বাংলাদেশ সাইবার ইনস্টিটিউটের পক্ষ থেকে। তো আমরা এখানে আসলে আইটি এবং সাইবার সিকিউরিটির বিভিন্ন ট্রেনিংগুলো করিয়ে থাকি। তো এখানে আমাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে, এটা নিয়ে আমি আর ডিসকাস করছি না। ওকে, আমরা যে ট্রেনিংগুলো প্রোভাইড করি সাইবার সিকিউরিটি এবং অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং কেরিয়ার প্রোগ্রাম, কমপ্লিট সোয়াক ইমপ্লিমেন্টেশন ট্রেনিং, যেটার আজকে আসলে ওয়ার্কশপটা হবে, জিরো টু জব রেডি। আমরা এখানে সোয়াকের যে পার্টটা দেখাই আর কি, পুরো পুরো ইমপ্লিমেন্টেশন পার্টটা দেখাই। তারপর ওএসসিপি, অফিসিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল, কমপ্লিট সিসিএনএ জিরো টু মাস্টারি, লিনাক্স সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, ডিজিটাল মার্কেটিং এর কোর্স আছে আমাদের, গ্রাফিক্স ডিজাইন, সফটওয়্যারের কোর্সগুলো আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, তারপর আজকে অনলাইন লাইভ ওয়ার্কশপ। তো আজকে বিল্ড ইওর কেরিয়ার অ্যাজ এ সোয়াক অ্যানালিস্ট। আপনি আপনার কেরিয়ারটাকে কিভাবে সাইবার সিকিউরিটিতে নিয়ে যাবেন এবং একজন সোয়াক অ্যানালিস্ট হিসেবে কিভাবে নিজেকে বিল্ড আপ করবেন, সেইটার একটা গাইডলাইন প্লাস ওভারঅল সব কিছু থাকবে। তো যে আমাদের এখানে আসলে যিনি ওয়ার্কশপটা নেবেন, উনি বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন প্রতিষ্ঠানে সোয়াক ইমপ্লিমেন্টেশন করেছেন এবং একটা প্রতিষ্ঠানে উনি সোয়াক লিড দিচ্ছেন আর কি। তো ওনার যে এক্সপিরিয়েন্সটা আছে, আই হোপ আমরা ভালো কিছু শিখতে পারবো, জানতে পারবো। তো এই জন্য আমি বলছি বিগিনার থেকে জব রেডি সোয়াক অ্যানালিস্ট হওয়ার বাস্তব গাইডলাইন পাবেন এখানে। তো একদম যারা বেসিক, যাদের কোনো নলেজ নাই, বা নন আইটি পার্সন, ফ্রেশার, স্টুডেন্ট, সবাই এখানে ইনক্লুড হতে পারবেন, কারণ আমরা একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, তো আমাকে অনেকে চিনেন। আহ, তারপর আমি একটু বলি, আমি শেখ তরিকুল ইসলাম, আমি একটি ব্যাংকে কাজ করছি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে। আমি সিএস, আইএসও, সিসি, এমসিএসএ, আরআইসি, আরআইসিএস সার্টিফাইড এবং ট্রেনিং করিয়ে থাকি। তারপর ভিএবিটি এক্সপার্ট, সোয়াক, আইএসও অডিট, আইসিটি সিকিউরিটি পলিসি, প্যাম সলিউশন, সুইফট অডিট, এছাড়াও অনেক ধরনের সলিউশন নিয়ে আসলে কাজ করা হয়েছে আমার। মেইনলি আমাদের যে আজকে প্রধান আকর্ষণ, যে স্পিকার, আমাদের সম্মানিত ইনস্ট্রাক্টর মোহাম্মদ আশরাফুল আলম। উনি আসলে সিএসএ, ইসি কাউন্সিলের সিএসএ সার্টিফাইড, ইসিআইএস, তারপর সিসি, তারপর আপনার মাইক্রো সিকিউরিটি অপারেশনস অ্যানালিস্ট, আইএসও সার্টিফাইড, এডাব্লিউএস ক্লাউড প্র্যাকটিশনার, সক টিম লিড দিচ্ছেন একটি প্রতিষ্ঠানে। তো উনি যে প্রজেক্টগুলো যদি আমি ডিসকাস করি, উনি বাংলাদেশ ব্যাংকের একটা সাবসিডিয়ারি ছিল বিনিময়, সেখানে আসলে সকের পুরো ইমপ্লিমেন্টেশনটা উনি কমপ্লিট করেছেন। পাশাপাশি জনতা ব্যাংকে, ন্যাশনাল ব্যাংকে, বাংলাদেশ বিমান, ব্র্যাক এনজিও, আশা ইন্টারন্যাশনাল, বাংলাদেশ ল্যান্ড মিনিস্ট্রি, পাঠাও, এগুলোতে আসলে উনি সক ইমপ্লিমেন্টেশন করেছেন। তো বুঝতেই পারছি এক্সপিরিয়েন্স, নলেজ বা আইডিয়া যেটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে, এবং তার নলেজগুলো থেকে আমরা আসলে পুরো ইমপ্লিমেন্টেশনটা আমরা শিখতে পারবো, জানতে পারবো। ওকে, তো যেটা আপনি কথা বলছেন, কথা শোনা যাচ্ছে না। একটু মনে রাখা ট্রাই করবেন, তাহলে আপনারা ভালো কিছু নিতে পারবেন। আমি আশা নিচ্ছি না আর। আমি আশরাফুল ভাইকে আমি একটু ট্রান্সফার করে দিচ্ছি। আশরাফুল ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। আশরাফুল ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। মাঝখানে একটু কেটে গেছিল, এখন মেবি শুনতে পাচ্ছি। সবাই ওকে, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি। আমি আচ্ছা। একটু একটা মিনিট, আমাকে একটা মিনিট টাইম দেন, আমি হোস্ট করে দিচ্ছি। ওকে, ওকে, আমি স্টপ শেয়ারিং স্টপ করে দিচ্ছি। ঠিক আছে আচ্ছা, আশরাফুল ভাই, আমি আপনাকে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনি একটু কন্টিনিউ করুন। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি।
আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই, রাইট? এটা ছোট দেখাচ্ছে কেন? সবাইকে ছোট দেখতে পাচ্ছেন? না, ঠিক আছে, এখন দেখা যায়। এখন ঠিক দেখার কথা। দেখতে পাচ্ছেন কি সবাই? আমি আমার হ্যাঁ, দেখছি। অডিও ক্লিয়ার আছে? যদি হ্যাঁ, প্রবলেম শোনা হয় যায়। আমাকে একটু নোটিফাই করে। আচ্ছা, যেটা নিয়ে আমরা শুরু করি, সার্টিফাইড সক অ্যানালিস্ট, সিএসএ, এটা এসি কাউন্সিল থেকে এটা করা হয়, সার্টিফিকেটটা। তো এইটার যেই মডিউলটা থাকে, তো আমরা ওই মডিউলের থেকেই যা কিছু করা যায় সেটা আমরা করব, এবং এক্সট্রা ভাবে আমরা আরো বিয়ন্ড এইটাতে যাব। আমরা সকের বিভিন্ন পার্ট আছে, L1, L2, L3। তো আমরা একদম ডেপ্লয়মেন্ট লেভেল, একদম কোর লেভেল পর্যন্ত যাব। আশা করবো আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। হ্যালো? আশা করবো আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো। সবাই কি শুনতে পাচ্ছেন আশিকুল ভাইয়ের কথা? না ভাইয়া, শুনতে পারতেছি না, না। ওনার কথা শোনা যায় না। না ওনার ভাই, ওনার কথা নেটওয়ার্ক শোনা সমস্যা যাচ্ছে না। সম্ভবত। ভাইয়া, আপনারা কি কেউ কথা বলতেছেন নাকি সবাই চুপ? আমি শুনতেছি না আসলে। একটু একটু প্লিজ একটু ওয়েট করেন, ওনার মনে হয় নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, উনি আবার জয়েন করতেছে। একটা মিনিট। ওকে। আচ্ছা, কোনো কারণে আমি বের হয়ে গেছিলাম, এখন কি শুনতে পাচ্ছেন সবাই? জি, হ্যাঁ, শোনা এখন যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, তরিকুল ভাই একটু খেয়াল হ্যাঁ, রাখেন, আমি কেন বের হলাম হ্যাঁ, বুঝতে পারলাম না। আপনাকে আমি হোস্ট করে দিচ্ছি আবার। হ্যাঁ, ওকে, আপনাকে হোস্ট করে দিচ্ছি, ঠিক আছে ভাই? ওকে, কন্টিনিউ করেন, ঠিক আছে। ওকে। আচ্ছা, এইখানে ছিলাম। আচ্ছা, হ্যাঁ। তো কতদূর পর্যন্ত শুনতে পাচ্ছেন, মানে শুনছেন আপনারা? আপনি প্রথম থেকে শুরু করেন, আমরা একটু শুনতে পাইনি, হালকা একটু প্রথম দিকে। আচ্ছা, আমরা আসলে সার্টিফাইড সক অ্যানালিস্ট, ইসি কাউন্সিলের যেটা আছে,
ওইটার আদলে আমরা সেটা করব। ওদের যে মডিউল গুলা দেয়া আছে ওইখান থেকে আমরা সবকিছু দেখবো, এবং এটার থেকেও আরো বেশি কিছুর দিকে আমরা আগাবো। L1 L3 থেকে L2 থেকে শুরু করে L3 পর্যন্ত যাব, অর্থাৎ একদম প্রপারলি একটা সক কিভাবে ডিপ্লয় করে এবং নেটওয়ার্ক ফায়ারওয়াল বা অন্যান্য জিনিস থেকে কিভাবে লগ সেটাতে ইন্টিগ্রেট করে অ্যানালাইসিস করে। তো সেই জায়গা পর্যন্ত আমরা ডিপ ড্রাইভ করব অ্যাকচুয়ালি। তো এটাতে আমাদের ওরা যেটা দেয় যে ইসি কাউন্সিল থেকে, তো যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা ভেন্ডর সার্টিফিকেট, তো ওদের মডিউলটা অনুযায়ী এখানে ওরা কিছু যে জিনিস বলছে যে টার্গেট অডিয়েন্স বা রোল জব কিরকম আছে সেটা অনুযায়ী। সো এটা আমরা দেখবো, এবং আমাদের যেটা আছে ওইটা আমরা দেখবো। তো এটা একটু আলোচনা করতেছি যে আমাদের টার্গেট অডিয়েন্স গুলা কিরকম হবে। যেমন অ্যাসপায়ারিং সাইবার সিকিউরিটি প্রফেশনালস হবে, এন্ট্রি লেভেল সাইবার সিকিউরিটি প্রফেশনালসরা এটা করতে পারবে, আইটি প্রফেশনালস, জুনিয়র সিকিউরিটি প্র্যাকটিশনার্স, ব্লু টিম যারা এই ডিফেন্সিভে আসতে চায়, সক রিলেটেড কাজগুলো শিখতে চায়, করতে চায়, এবং ইমপ্লিমেন্ট পর্যন্ত তারা নিয়ে যেতে চায় এই জার্নিটাকে। আর যে কেউ ইভেন যে কিচ্ছু জানে না নেটওয়ার্কিং থেকে শুরু করে আইটি রিলেটেড, তাদের জন্যও এই কোর্সটা আসলে ওইভাবেই বিল্ড করা, যাতে করে তারা এটাতে মানে ইউজ টু হইতে পারে, কোনো জায়গায় কোনো ল্যাকিংস থাকলে সেটা বলতে পারে, এবং আমরা সেটা নিয়ে কাজ করব, এবং কোর লেভেল থেকে কাজ করব যাতে করে সবাই এটা খুব সুন্দরভাবে বুঝতে পারে। তো এখানে যদি আমরা দেখি যে জব রোলস কি কি আছে সিএসএ সার্টিফিকেট করার পরে, যারা সিএসএ সার্টিফাইড হবে বা যারা সক শিখবে বা এখান থেকে সার্টিফাইড হবে, তাদের জন্য কিরকম কি জুনিয়র সক সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে জব ফিল্ড আছে, সক অ্যানালিস্ট হিসেবে আছে, সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স অ্যানালিস্ট হিসেবে, সক থ্রেট অ্যানালিস্ট হিসেবে, সক অ্যানালিস্ট হিসেবে L1 L2 এন্ড L3 বিভিন্ন লেয়ার আছে, তো ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে। আচ্ছা, এটাতে গেল। এখন আমরা এই সকের ফুল সকটাতে যাওয়ার আগে আমরা কিছু হালকা জিনিস আলোচনা করব, যে যে জিনিসগুলা মানে জাস্ট আপনাদের আজকে একটু টাচ দেওয়ার জন্য, যে আমরা আসলে কোর্সটা যে ডিজাইন করছি বা যেভাবে আমরা করব, সেখানে আমাদের কিছু জিনিস যেমন প্রিরিকুইজিট থাকে, সেই ধরনের জিনিস আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল এখানে যদি আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করি, যেমন আমরা যদি চিন্তা করি যে আমরা যেই ওয়ার্ল্ডটাতে আছি, যেমন ডিফেন্সিভ শুনলে আমরা যেটা চিন্তা করি ইনফরমেশন সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি। তো এখানে অনেকেই আছেন ব্যাংকের, তো তারা এই জিনিস এই টার্মস, বা যারা নন টেকনোলজি ডিপার্টমেন্টের আছেন, তারাও এই টার্মস গুলো আমরা সচরাচর শুনি, জানি, এগুলো নিয়ে আমাদের অনেক কথা হয়, এবং আমরা সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গাতেই এই টার্মস গুলা সম্পর্কে জানি। হয়তো অনেকে কোর লেভেল পর্যন্ত জানি না, বাট এটা নিয়ে অনেকের নলেজ আছে। তারপরেও আজকে আমি একটু বেসিক একটু আলোচনা করি যে সাইবার সিকিউরিটিটা কি আসলে, যে সাইবার সিকিউরিটিটা আমাদের আসলে কি করে এটাতে। সাইবার সিকিউরিটি বলতে আমরা বলতে কি যে যা কিছু আমাদের ইন্টারনেটে আছে, ইন্টারনেটে থ্রুতে, বা যেটা আমাদের আর কি ফিজিক্যালি কোনো কিছু না, সেটাকে আমরা বলি যে সাইবার সিকিউরিটি বা ডিজিটাল অ্যাসেট যেটা। এক কথায় যদি বলি যে সাইবার সিকিউরিটি ইজ অ্যাবাউট প্রোটেক্টিং যে কম্পিউটার, আপনার নেটওয়ার্ক অ্যান্ড অনলাইনে যা যত সিস্টেম থাকে সেইগুলো হচ্ছে মানে সাইবার সিকিউরিটির আন্ডার। তাহলে এখানে যদি একটু পড়ে দেখি, ফোকাসিং অন প্রোটেক্টিং সিস্টেম, নেটওয়ার্ক, ডিজিটাল ডেটা ফ্রম সাইবার থ্রেট such as hacking, malware, and phishing. তো এই প্রাইমারি ডিলস উইথ ডিজিটাল অ্যাসেট। এই যে ডিজিটাল অ্যাসেটটা দেখেন, ডিজিটাল অর্থাৎ ডিজিটালি যতগুলো অ্যাসেট আমাদের থাকে, নেটওয়ার্ক ডিভাইস থাকে, ফায়ারওয়াল থাকে, এই ধরনের ডিভাইস নিয়ে কাজ করে কোন সেক্টরটা, সাইবার সিকিউরিটি। আমরা অনেক সময় এই সাইবার সিকিউরিটি আর ইনফরমেশন সিকিউরিটিটা একটু মিক্সড আপ করে ফেলি। তো যদি ইনফরমেশন সিকিউরিটির ব্যাপারটা দেখি, ইনফরমেশন সিকিউরিটিটা কি, ফোকাসেস অন প্রোটেক্টিং ইনফরমেশন ইন এনি ফর্ম, অর্থাৎ এটা ডিজিটালও হইতে পারে, এটা ফিজিক্যালি হইতে পারে, অথবা ভার্বালি হইতে পারে। ফিজিক্যালি কিরকম, যেমন একটা ডকুমেন্টেড পেপার হইতে পারে, বা যে কোনো ডকুমেন্ট হইতে পারে। এগেইনস্ট আনঅথরাইজড অ্যাক্সেস, অর্থাৎ এই পেপার বা কোনো কিছু যেই ডকুমেন্টটা আসলে দরকার, হ্যাঁ, যেটা আসলে কনফিডেন্সিয়াল, এই ধরনের যে কোনো কিছুই আমরা বলতে পারি যে ইনফরমেশন সিকিউরিটির আন্ডারে।
দেখেন এখানে আরেকটা কথা বলছে, ইট কভার্স অল টাইপ অফ ইনফরমেশন, যে কোনো ধরনের ইনফরমেশন কভার করে কোনটা, ইনফরমেশন সিকিউরিটি এইটা। তো not just digital, ensuring the confidentiality, integrity and availability, হ্যাঁ, of information regarding of its format, যেটাকে আমরা আসলে এই এই তিনটা ফর্মকে আমরা বলি হচ্ছে এই আমাদের CIA ট্রাইড, এই জিনিসটা, এটা নিয়ে আমরা আরো বিস্তার আলোচনা করব আমাদের কোর্সের ভিতরে। আহ এরপরে যদি আমরা আসি যে আমরা যে কোর্সটা করতে চাচ্ছি এইটা আসলে সাইবার সিকিউরিটির কোন সেক্টরে। সাইবার সিকিউরিটি বলতে যে সাইবার সিকিউরিটি সবগুলো সেক্টর নিয়ে আমরা আলোচনা করব বা কথা বলবো বা সবগুলো সেক্টরে কাজ করব, ব্যাপারটা এরকম না। সাইবার সিকিউরিটির বিভিন্ন ধরনের ডোমেইন আছে। একটা আছে অফেন্সিভ ডোমেন, যেটা একজন বলছেন মেবি সৌরভ ভাই, উনি CEH করেছেন, হ্যাঁ। তো এটা হচ্ছে অফেন্সিভ এর মধ্যে রেড টিমিং যেটাকে বলে। সেখানে কি হয়, সিমুলেটস অ্যাটাক টু ফাইন্ড ভালনারেবিলিটিস ইনক্লুডিং পেনিট্রেশন টেস্টিং, এথিক্যাল হ্যাকিং এন্ড বাগ হান্টিং। এই কাজটা হয় হচ্ছে অফেন্সিভে। যারা অফেন্সিভ সিকিউরিটিতে কাজ করে, যেটাকে বলা হচ্ছে রেড টিমিং, তারা হচ্ছে এই কাজগুলা করে। আর আর এছাড়াও আরো আছে ফরেনসিক ইনসিডেন্ট রেসপন্স, যদিও ফরেনসিকটা মোটামুটি ভাবে রিলেটেড হচ্ছে এই দুইটা সেক্টরেই ফরেনসিক দরকার পড়ে, বাট ফরেনসিকের আলাদা সেক্টরও আছে, অনেক বড় সেক্টর। তো এটা আছে। আর আমরা যেটা নিয়ে কথা বলবো বা যেটা নিয়ে কোর্স আমাদের, সেটা হচ্ছে আমাদের ডিফেন্সিভ সিকিউরিটি, যেটা আমরা ব্লু টিম বলি। তো এখানে আমরা প্রোটেক্ট সিস্টেম এন্ড নেটওয়ার্ক ফ্রম অ্যাটাকস, অর্থাৎ এই যে এই অফেন্সিভ সিকিউরিটিতে যা যা শেখানো হয়, বা ধরেন একজন ইথিক্যালি করতেছে, সেটা যদি আনইথিক্যালি করে, সেই জিনিসটাকে কিভাবে আমরা ডিফেন্স করব, প্রোটেক্ট করব অর্গানাইজেশন এই ধরনের কাজ থেকে, সেটাই হচ্ছে আমাদের ডিফেন্সিভ সিকিউরিটি। অর্থাৎ আমাদের যে সাইবার সিকিউরিটি যদি বলি, তাহলে হচ্ছে এই ডিফেন্সিভে কাজ করে সাইবার সিকিউরিটি, যেটার মধ্যে আমরা আলোচনা করছি যে ডিজিটাল অ্যাসেট যতগুলো আছে আমাদের, হ্যাঁ, সেইটার যে প্রোটেক্টিং মেজারমেন্ট, সেটা নিবে হচ্ছে আমরা এই ডিফেন্সিভ সিকিউরিটির মাধ্যমে। এটাকে বলা হয় হচ্ছে ব্লু টিম। থ্রেট ইন্টেলিজেন্স আছে, এটাও আরেকটা প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করে, বাট ব্লু টিমের সাথেও অনেক থ্রেট ইন্টেলিজেন্সের অনেক কাজ রিলেটেড, এটা আমরা কাজ করব, এটা নিয়ে বিস্তর কাজ হবে। ক্লাউড অ্যাপ্লায়েন্স এন্ড সিকিউরিটি, এটাতেও সিকিউরিটি, সব জায়গায় সিকিউরিটি, ডিফেন্সিভ সিকিউরিটিও আছে, বাট এই সেক্টর গুলা ইন্টারন্যাশনালি হচ্ছে আলাদা আলাদা সাইবার সিকিউরিটি ডোমেন হিসেবে চিন্তা করা হয়। আরেকটা কোর কম্পোনেন্ট আছে ব্যাংকের, সবাই এই সম্পর্কে জানে। তারপর আরো অনেক অর্গানাইজেশন আছে যারা PCI নিয়ে কাজ করে, কার্ড ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে, হ্যাঁ। তারপরে হিপ্পা আছে যারা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করে, GDPR আছে, হ্যাঁ। বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স আছে, রিস্ক এন্ড কমপ্লায়েন্স। তো এই রিস্ক এন্ড কমপ্লায়েন্স এর অনেক কিছুই আমরা এই সকের মাধ্যমে আমরা এইগুলা জাস্টিফাই করি বা আসি। তো সেক্ষেত্রে রিস্ক এন্ড কমপ্লায়েন্স এর অনেক কিছুই আমরা আলোচনা করব। তবে আমরা যেটা জানতে চাচ্ছি, যেটা করতেছি যে কোর্সটা, সেটা হচ্ছে কোর কম্পোনেন্ট বা যেটাতে আমরা মেইনলি ফোকাস করে আগাবো, সেটা হচ্ছে আমাদের এই ডিফেন্সিভ সিকিউরিটি, যেটাকে আমরা বলতেছি ব্লু টিম। আচ্ছা, এরপরে যদি যাই আমরা আমরা একটা শর্ট ইন্ট্রোডাকশনে যেতে পারি, যে আসলে আমরা যেটা বলতেছি যে সক, সকটা আসলে কি, সিকিউরিটি অপারেশন সেন্টার যেটা আমরা আমরা বলি, যেটা একটা টার্মস, যেটা যেখানে বিভিন্ন ধরনের পিপুল, তাদের মেইন জব থাকে হচ্ছে যে অর্গানাইজেশনটাকে কিভাবে সেভ করা যায় সাইবার অ্যাটাক থেকে। যে কোনো একটা অর্গানাইজেশনে যে কোনো ধরনের ইন্ট্রুডার বা বাইরের থেকে যত ধরনের বা আহ, আহ, ভিতর থেকেও যত ধরনের এই অ্যাটাক বা যা কিছু হয় বা ফিশিং, যে ধরনের কিছু, এইগুলা থেকে অর্গানাইজেশনকে অর্গানাইজেশনটাকে সেফ রাখার জন্য, অর্গানাইজেশন সেফ রাখার জন্য যতগুলো ডিফেন্স মেজারমেন্ট নেওয়া দরকার, সেই ধরনের কাজ নিয়ে কাজ করে যারা, তারা হচ্ছে এই সক সক সেন্টারে কাজ করে, যেটাকে আমরা বলি সিকিউরিটি অপারেশন সেন্টার। আর যারা এই সিকিউরিটি অপারেশন সেন্টারে কাজ করে তাদেরকে মেইনলি সক অ্যানালিস্ট বলা হয়। এবং এইটার আস্তে আস্তে বিভিন্ন ধরনের ধাপ আছে, আপার লেভেলে যায়। তো ওইটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিকিউরিটি অপারেশন সেন্টার ইজ এ সেন্ট্রালাইজড টিম অফ সাইবার সিকিউরিটি প্রফেশনালস। এইখানে সেন্ট্রালাইজডলি তারা কাজ করে, যেমন এক ভাই বলছেন ব্যাংকে চাকরি করেন, ওনাদের আসলাম ভাই মেবি, তো ওনাদের নেটওয়ার্ক টিম থেকে আসলে সব টিম আলাদা করে দিছে। এটার অনেক ধরনের কারণ আছে এবং এটাই করা উচিত। তো বিভিন্ন অর্গানাইজেশনে এটা নাই, আমি অনেক অর্গানাইজেশনে পাই, যাওয়ার পর দেখছি যে এটা তারা সেম
জায়গাতে করতেছে, বাট এটা গুড প্র্যাকটিস না। বাট ব্যাংকগুলো এখন এই গুড প্র্যাকটিসে যাচ্ছে, যাতে করে এই সিকিউরিটিটা আরো বেশি ইনহ্যান্স করা যায়। হ্যাঁ, আরো বেশি মনিটরের আন্ডারে নিয়ে আসা যায়। তো তাহলে এটাতে কি কি হয়, সিকিউরিটি প্রফেশনালসরা, সাইবার সিকিউরিটি প্রফেশনালসরা কি করে, মনিটর করে, ডিটেক্ট করে, রেসপন্স করে, এন্ড পোটেনশিয়াল সিকিউরিটি থ্রেটস এন্ড ইনসিডেন্টস গুলা অর্গানাইজেশনের এগুলা বের করে এবং মিটিগেট করে। তাহলে ইট অ্যাক্টস লাইক অ্যাজ দ্য অর্গানাইজেশন সাইবার সিকিউরিটি কমান্ড সেন্টার হিসেবে এই সক অপারেশন সেন্টারটা কাজ করে। যেমন আমরা যদি মনে করি যে একটা সিসিটিভি কি করে, 24 আওয়ার্স কি করে, মনিটর করে যে কি হইতেছে না হইতেছে। হ্যাঁ, তারপরে ধরেন এই মনিটরের ভিতরে গেল, তারপরে যদি মনে করেন আমার এই অর্গানাইজেশনের দারোয়ান আছে বা গার্ডস যেটা বলি, সে দেখলো যে কোনো একটা লোকের বিহেভিয়ার খুবই সাসপিসিয়াস। তার মানে কি, সেটাকে কি করতেছে, ডিটেক্ট করতেছে। তারপরে এই ডিটেক্ট করার পরে যদি তার মনে হয় যে না, হায়ার অথরিটিকে এই সাসপিসিয়াস এর ব্যাপারে সে নিজে এটা হ্যান্ডেল করতে না পারলে হায়ার লেভেলকে, ম্যানেজমেন্টকে জানাইতে হবে। তার মানে কি, সে রেসপন্স করতেছে। তো এই যে যে সিস্টেমটা, একদম সিম্পল ভাষায় যেটা বললাম, নর্মালি আমরা ডে টু ডে লাইফে দেখি, এইটাই আমরা একটা সেন্ট্রাল জায়গা থেকে এই কাজগুলা করব, যেটা হচ্ছে আমাদের হবে হচ্ছে সাইবার সিকিউরিটির আন্ডারে। সাইবার সিকিউরিটিতে এটা কি পড়ে, ডিজিটাল অ্যাসেট গুলা পড়ে, যতগুলা অর্গানাইজেশনের ডিজিটাল অ্যাসেট আছে সেগুলা পড়বে। যেমন ফায়ারওয়াল পড়বে, সুইচ পড়বে। হ্যাঁ, তারপরে আপনার সার্ভার পড়বে, যত ধরনের ডিভাইস আছে, এন্ড পয়েন্ট ডিভাইস পড়বে, যেগুলো আমরা ইউজ করি। এন্ড পয়েন্ট ডিভাইস, মোবাইল ডিভাইস থেকে শুরু করে আপনার কি বলে, ল্যাপটপ, ডেস্কটপ, যেগুলো আমরা সহজ ভাষায় বুঝতে পারি আসলে। তো এই সব কিছু একটা সেন্ট্রাল জায়গা থেকে মনিটর করা, বিহেভিয়ার অ্যানালাইসিস করা, এবং সেখানে কি হইতেছে না হইতেছে এই জিনিসগুলা পর্যালোচনা করাই হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টারের যারা সাইবার সিকিউরিটি প্রফেশনালস থাকে তাদের কাজ। তো এইটা হচ্ছে একটা সেন্ট্রাল জায়গা থেকে মনিটর করা হয়, যেটা হচ্ছে আমরা জানি হচ্ছে সক নামে। তো তারপরে যদি আসি হচ্ছে যে আসলে আমরা যে সকটা বলতেছি, কিন্তু এটা আসলে কেন দরকার, একটা অর্গানাইজেশনের সক কেন দরকার। তো এটার বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ আছে। তো পার্সপেক্টিভের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে সেটার লিস্ট অনেক বড় হবে। বাট অ্যাজ এ মানে নর্মাল পার্সন হিসেবে যদি আমরা চিন্তা করি যে আমার যে কোনো ধরেন আমরা যদি একটা বাড়ি তৈরি করি, হ্যাঁ, বাড়িটা এমন ভাবেই তৈরি করি যে এইখানে কোনো ধরনের ঝড় বা চোর ডাকাত কোনো কিছুই যেন এসে কোনো ধরনের ক্ষতি না করতে পারে। ইভেন ইফ আমরা মনিটরিং এর জন্য সিসিটিভি লাগাই, আরো বিভিন্ন ধরনের ডোর লক ইমপ্লিমেন্ট করি, হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের আমরা সিকিউরিটি মেজারমেন্ট ইমপ্লিমেন্ট করি। তো একইভাবে একটা অর্গানাইজেশন ভালো রাখতে হইলে, এবং এখন তো আমরা ডিজিটালি মানে কি বলে অনেক সাউন্ড, এবং ডিজিটালি আমরা একটা ডিজিটাল এরাতে বসবাস করতেছি। তো এইখানে আপনার ইনফরমেশন, হ্যাঁ, ইনফরমেশন যেটাকে আমরা ডেটা, হ্যাঁ, এই জিনিসটা তো মানে খুবই এখন পপুলার, এবং মানে কি বলবো, এটা প্রোটেক্ট করা একটা মানে কি বলতেছে, এটা করতেই হবে আমাদের। মানে না করলে দেখা যাবে যে লং টার্মে আমরা ওই অর্গানাইজেশন নিয়ে আগাইতে পারবো না। ওই অর্গানাইজেশন অনেক ধরনের ডাউন দিকে চলে যাবে। তো সেটার একটা দিক দিক আমরা যদি চিন্তা করি যে কন্টিনিউয়াস মনিটরিং এ যদি বলি, তাহলে প্রোভাইড কি করে, আর্লি থ্রেট ডিটেকশন অ্যান্ড কুইক ইনসিডেন্ট রেসপন্স। অর্থাৎ কন্টিনিউয়াস মনিটরিং যদি থাকে, তাহলে থ্রেট আসলে সেটা আর্লি আমরা ডিটেক্ট করতে পারবো এবং এটা নিয়ে কুইক রেসপন্স করতে পারবো। অর্থাৎ যদি দারোয়ান কখনো ঘুমায় থাকে, তাহলে কোনো কিছু যদি তালা ভাঙতে আসে কেউ, বা সে যদি বুঝতে না পারে, তাহলে অসুবিধা। বাট তার কি করতে হবে, ওই রাতেও জেগে থাকতে হবে, 24/7 তার কি করতে হবে, সেখানে পাহারা দিতে হবে। তো এই পাহারা দিলে কি হবে, এই যে যে বাইরের থেকে কোনো ধরনের অ্যাটাক বা কোনো কিছু আসার আগেই এটা ধরার একটা ব্যবস্থা সে তৈরি করতে পারবে। তো ব্যাপারটা কন্টিনিউয়াস মনিটরিংটাও থাকে একই রকম। কমপ্লায়েন্স এন্ড রিপোর্টিং, বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স এন্ড রেগুলেটরি বডি থাকে, তাদের যেই কমপ্লায়েন্স গুলো থাকে সিকিউরিটি মেজারমেন্টের অনুযায়ী, সেইগুলা মেনটেন করা, রিপোর্টিং করা, হ্যাঁ, রেপুটেশন প্রোটেকশন। বড় বড় অর্গানাইজেশনের ওয়েবসাইট যদি হ্যাক হয়, তাদের ডেটা যদি লিক হয় বা কোনো কিছু হয়, তাহলে সেই অর্গানাইজেশনের রেপুটেশন ভালো থাকে না, মানুষের আস্থা থাকে না সেই অর্গানাইজেশনের প্রতি। ইভেন ইফ এখন যে যে ধরনের
অবস্থানে আমরা আছি, যে সবাই ছোটখাটো অর্গানাইজেশন দিচ্ছে, মার্কেটিং থেকে শুরু করে প্রোডাক্ট সেলিং থেকে শুরু করে সব জায়গায় হিউজ পরিমাণে ডেটা এবং পার্সোনাল ইনফরমেশন থাকে। এগুলো যে কোনো অর্গানাইজেশন থেকে যদি লিক হয়, তাহলে সেই অর্গানাইজেশনের রেপুটেশনটা একদম লোতে চলে আসে। তো এই জিনিসটা আসলে এইটা একটা মানে বড় একটা কাজ করে রেপুটেশন সেফ রাখার জন্য। তারপরে কস্ট সেভিং হয়, বিভিন্ন কারণে কস্ট সেভিং হয়, সেটা যখন আমরা ইমপ্লিমেন্ট করে এবং দেখবো যে বিভিন্ন রেগুলেটরি বডির জন্য যখন আমরা এগুলা কমপ্লায়েন্স করবো, তখন দেখবো যে অর্গানাইজেশনের অনেক কস্ট রিডিউস হয়ে আসতেছে এইটার কারণে। তো তারপর আর্লি থ্রেট ডিটেকশন হবে, তারপর কুইক ইনসিডেন্ট রেসপন্স হবে, কারণ যখনই আমি 24/7 মনিটরিং এর মধ্যে নিয়ে আসতেছি, তখনই আমার রেসপন্সটা অনেক তাড়াতাড়ি হবে এবং খুব তাড়াতাড়ি আহ, যে কোনো কিছু হওয়ার আগে যদি আমি তাকে খুব তাড়াতাড়ি এটার রেমিডিয়েশনের দিকে যাইতে পারি, সেটা তো আমরা খুব সেফলি এখান থেকে এক্সিট করে বের হইতে যেতে পারবো। তো সক ব্যাপারটা সেরকম ভাবেই আসলে কাজ করে। তো শখের কিছু ওয়ার্ক ফ্লো আছে, মনিটরিং এর ক্ষেত্রে, ইমপ্রুভমেন্ট এর ক্ষেত্রে কিছু জিনিস আছে। যেমন আমরা একটু আগে আলোচনা করছি যে মনিটরিং যেটা কন্টিনিউয়াস ট্র্যাকিং অফ সিস্টেম অ্যাক্টিভিটি ভিয়া টুলস লাইক সিম। তো শখের মেইন একটা কম্পোনেন্ট হচ্ছে SIEM, সিম। এটা পরের স্লাইডে আমরা দেখবো। তো এই সিম কি করে, কন্টিনিউয়াসলি ট্র্যাক করে এবং মনিটর করে অ্যাক্টিভিটি, ট্রাইস ক্লাসিফাই অ্যালার্টস এন্ড ডিটারমাইন সেভারিটি। অর্থাৎ আপনার এই লগের অ্যানালাইসিসের বেসিসে সে ডিফাইন করে যে এইটা কোন ধরনের অ্যালার্ট। এখন ধরেন একজন দারোয়ান গেটে পাহারা দিচ্ছে, সে ঘুমন্ত অবস্থায় কোনো কিছু একটা নাড়াচাড়া হইলো বা একটা সাউন্ড হইলো, সেখানে যদি হিউম্যান থাকে তাহলে কি ধরনের, এক ধরনের অ্যালার্ট। সেখানে যদি না জাস্ট একটা অ্যানিমেল থাকে, তাহলে এইটা তেমন একটা থ্রেট না, এনিমেল যাওয়ার সময় হয়তো সাউন্ড হয়েছে। বাট যদি কোনো একটা আসলেই থ্রেট থাকে, হিউম্যান থাকে বা কেউ একজন ধরেন মানে তাকে দেখেই বোঝা যাচ্ছে যে উনি এই অর্গানাইজেশনের জন্য থ্রেট বা সে কোনো একটা খারাপ কিছু করতে যাচ্ছে, তাহলে এইটা কি, এই অ্যালার্টের সেভারিটিটা কি হবে, অনেক হাই হবে। তো এটা তাড়াতাড়ি জানাইতে হবে, সেই অনুযায়ী এই ট্রায়াসটা মেনটেন হয়। রেসপন্স কন্টেইনিং এন্ড মিটিগেটিং দ্য থ্রেট, রিস্টোরিং অপারেশন হ্যান্ডেল বাই L2 L3। এখন যদি এই লোকটা আসলে একজন ক্ষতিকর লোক হয়ে থাকে এবং সে কোনো কিছু দিয়ে কোনো একটা গেট বা কোনো কিছু ভেঙে ফেললো, তো এই যে দেখা গেছে দারোয়ান সেটা প্রোটেক্ট করতে মানে তার সময় লাগছে বা জানাইতে সময় লাগছে, যেটাই হোক সেটা বুঝতে পারেনি। বাট এই জিনিসটা যে ব্রোকেন আছে বা ব্রোকেন হচ্ছে, এইটা রিকভার করে ফেলা এবং এই ব্রোকেন হওয়া থেকে মানে সেভ করা, এই জিনিসটা কত দ্রুত করতে পারতেছে, কত তাড়াতাড়ি রেসপন্স করতে পারতেছে, সেইটার ব্যাপারটা হচ্ছে এই রেসপন্সের মধ্যে পড়ে। তারপরে কত তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারতেছে, আইডেন্টিফাই সাসপিয়াস অ্যাক্টিভিটিস অর অ্যানোমালিস। একজনকে দেখে খুব ভালো মনে হইলো, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, খুব ভালো মানুষ মনে হইলো তাকে দেখে, কিন্তু সে আসলে ভালো মানুষ না, সে অন্য কিছু করতেছে। এটিএম বুথের বাইরে বসে বসে সে নেটওয়ার্ক ক্যাপচার করতেছে, অন্য কিছু করতেছে, বাট এটিএম এর বুথের সামনে যে দারোয়ানটা আছে সে এটা বুঝতে পারতেছে না। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো বুঝতে পারা হলো সঠিকভাবে আইডেন্টিফাই করা বা ডিটেক্ট করা যে এইটা আসলে আমার জন্য সাসপেসিয়াস কিনা, অ্যাক্টিভিটি কিনা বা অ্যানোমালি কিনা, সেটা হচ্ছে ডিটেকশনের পোর্শনে পড়ে। তারপরে হচ্ছে ইনভেস্টিগেটিং, যে একটা জিনিস আমি পাইলাম বা একটা লোককে পেলাম, তাকে কি আমি ধরে ফেলবো, ধরে তাকে মানে চেক করতে থাকবো বা কিছু করতে থাকবো, ব্যাপারটা এরকম না। আমাকে একদম ডিপ ড্রাইভ করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে এবং কনফার্ম হইতে হবে যে আসলে এটা কোন ধরনের অ্যালার্ট বা কিভাবে হ্যান্ডেল করতে হয়। এবং এই জিনিসটার হ্যান্ডেলের প্রসেসটা বিভিন্ন ধরনের লেয়ারে হয়ে থাকে, যেখানে এখানে লিখছে যে হ্যান্ডেল বাই L2। তো এখানে L1, L2, L3, এই 3 লেভেলে আসলে সকের লেয়ার বলা হয় এটাকে, কাজ করে। আর আমি পরে স্লাইডে দেখবো আমরা এটা সম্পর্কে। ইমপ্রুভমেন্ট হইতে হবে আপনার যে কোনো কিছু মনিটরিং করা, ট্রায়ালস, রেসপন্স এবং ডিটেকশন থেকে ইনভেস্টিগেশন হওয়ার পরে আপনার এই পুরো সিনারিওর একটা ইমপ্রুভমেন্টের দিকে যাইতে হবে, পোস্ট ইনসিডেন্ট রিভিউ এর ভিতরে যাইতে হবে, কিভাবে এই ডিফেন্সিভ মেথডটা যেটা ঘটছে সেটাকে কিভাবে আমরা আরো আপডেট করতে পারি, এবং সেইটা একটা ডকুমেন্টেড ওয়ে থাকতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে প্লে বুক। ইনভলভস এন্টায়ার টিম, যেটাতে একদম সবাই, একদম L1 থেকে L2 L3 এবং সবাই এটাতে ইনভলভ থাকে এবং তাদের অপিনিয়ন এবং তাদের কন্ট্রিবিউশন থাকে এক্স্যাক্টলি। তারপরে ওভারভিউ সক টিম স্ট্রাকচার, এই যে এখানে আমরা আসছি, যেটা L1 L2 L3 নিয়ে কথা বললাম। তো সক লেভেলে, বিভিন্ন লেভেলে, লেয়ারে আসলে প্রফেশনালসরা কাজ করে।
তো লেয়ার ওয়ানে যে কাজ করে অ্যালার্ট, সে কি করে মনিটর সিম সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, SIEM যেটাকে বলি, এই টুলটা নিয়ে আমরা সব থেকে বেশি কাজ করব। সকের মেইন টুল হচ্ছে এই সিম। তো পারফর্মস ইনিশিয়াল ট্রায়ালস অ্যান্ড প্রায়োরিটাইজ অ্যালার্টস, এটা করে স্কেলেট কমপ্লেক্স ইনসিডেন্ট টু L2, অর্থাৎ এই ফার্স্ট স্টেপের ইনসিডেন্টের পরে সে লেয়ার 2 তে যায়। লেয়ার 2 এর ইঞ্জিনিয়ার বা ইনসিডেন্ট রেসপন্ডার যে আছে তার কাছে এটা হ্যান্ড ওভার করে। তারপরে লেয়ার 2 এর যে ইনসিডেন্ট রেসপন্ডার আছে তিনি কি করেন, ইনভেস্টিগেট করেন স্কেলেট ইনসিডেন্ট টু আইডেন্টিফাই রুট কজ। আসলে এটা রুট কজ কি, কন্ডাক্ট ডিপার অ্যানালাইসিস অফ লগস এর ডিপার অ্যানালাইসিস করে, আরো ইন ডেপথে যায়, কাইন্ড অফ ফরেনসিক হয় এখানে। হ্যাঁ, ফরেনসিক করে। তারপরে আর্টিফ্যাক্টস আছে, রেসপন্স টু ইনসিডেন্ট বাই কন্টেইনিং এন্ড মিটিগেটিং থ্রেটস, এটা হচ্ছে আপনার লেভেল 2 কাজ হয়। লেভেল 3 তে কি হয়, থ্রেট হান্টার বা অ্যাডভান্স অ্যানালিস্ট যারা তারা কাজ করে, পারফর্মস অ্যাডভান্স থ্রেট হান্টিং অ্যান্ড ফরেনসিক ইনভেস্টিগেশন, অ্যানালাইজ ম্যালওয়্যার, বিভিন্ন ধরনের ম্যালওয়্যার নিয়ে অ্যানালাইসিস করে, জিরো ডে থ্রেটস নিয়ে অ্যানালাইসিস করে। আচ্ছা, জিরো ডে নিয়ে আমরা বিস্তর আলোচনা করব কোর্সের ভিতরে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এই জিরো ডে এর ব্যাপারটাতেই আসলে সকের অনেক বেশি কাজ হয়, যেখানে আসলে বিহেভিয়ারটা যেটা আছে এইটা নিয়ে অনেক অ্যানালাইসিস হয়। যারা লেয়ার 2 3 তে আছে বা সক ম্যানেজার আছে তারা এটা নিয়ে খুব কাজ করে বা তারা এটা নিয়ে খুব কনসার্ন থাকে। তো ডেভেলপস অ্যান্ড ফাইন টিউনস ডিটেকশন রুলস অ্যান্ড সক প্লেবুক, এক এক অর্গানাইজেশনের জন্য এক এক ধরনের রুলস অ্যান্ড দরকার পড়ে এবং সকের প্লেবুকের দরকার পড়ে। তো সেই অনুযায়ী এটাতে যেই ফাইন টিউন করার দরকার পড়ে, এই L3 লেভেলের যে ডিপ্লয়মেন্টটা হয় তারপরে যে আমরা ইন্টারফেসটা পাই, সেইখানে যেই ফাইন টিউনিংস এর দরকার পড়ে ডিটেকশন রুলস এ, সেই কাজগুলা করে। SOC ম্যানেজারের কাজ কি হয়, ওভারসিজ SOC অপারেশনস এন্ড এনশিওর সিমলেস কমিউনিকেশন উইদিন দ্য টিম এন্ড উইথ আদার ডিপার্টমেন্টস। তো এইটা সে অবজার্ভ করে এবং কমিউনিকেশন করে আদার টিমের সাথে, L3 L1 L2 ইঞ্জিনিয়ারদের সাথে, অর্থাৎ পুরো অপারেশনটা পুরোপুরি ভাবে এই SOC ম্যানেজারের দ্বারা আসলে অপারেট হয়ে থাকে। তারপরে আসলে ইনসিডেন্ট রেসপন্স টিম বা IRT টিম থাকে, যেটাকে বলে অনেক ব্যাংকেই এখন IRT টিম আছে। তো work with SOC during critical incident to contain and recover from breaches, অর্থাৎ এই যে ডেটা ব্রিচ হয় বা ইনফরমেশন লিক হয়, এটা থেকে তারা কিভাবে এই ক্রিটিক্যাল ইনসিডেন্ট গুলা রিকভার করবে সেই ধরনের প্রসিডিওর গুলা তারা মেনটেন করে থাকে। প্রোভাইড রিকমেন্ডেশন ফর লং টার্ম রেমিডিয়েশন, তো অর্গানাইজেশনের জন্য তারা R&D করে থাকে এবং তারা আসলে রিকমেন্ড করে থাকে যে এই ধরনের ইনসিডেন্ট থেকে পরবর্তী পর্যায়ে অর্গানাইজেশনকে কিভাবে সেভ করা যায়। বা আমাদের এখন যে ডিজিটাল এরাতে আমরা আছি, এটাতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার, নতুন নতুন ট্যাকটিক্স টেকনিক্স আসতেছে, নতুন অ্যাটাকাররা নতুন নতুন ভাবে বিভিন্ন ধরনের কাজ করতেছে। তো সেইগুলার ডিফেন্সিভ মেজারটা কিভাবে আরো ইমপ্রুভমেন্ট করা যায় সেটা নিয়ে আসলে ইনসিডেন্ট রেসপন্স টিমটা কাজ করে। তারপরে টুলস যেগুলো আছে, আমরা আসলে কোর্সের ভিতরে যেগুলো করব, এখানে লিস্ট আছে, এগুলো আমরা করতে করতে জানবো। আরো ধরনের টুলস অ্যাড হবে, কাজ করতে করতে আমাদের আরো টুলস দরকার পড়লে সেগুলোতে আমরা যাব। তো এগুলো জাস্ট বেসিক কিছু টুলস আছে। সিনের টুলস হিসেবে ওয়াজও আছে, প্যাকেট ক্যাপচার আমরা ওয়ার্কশার্ক ইউজ করব, এনম্যাপ ইউজ করব। এন্ড পয়েন্ট মনিটরিং এর ক্ষেত্রে অসসেক এর বিভিন্ন ধরনের কাজগুলো করব, যেগুলো আসলে ওয়াজুতে ইমপ্লিমেন্ট করা থাকে, বা ওইখানে আমরা ডেভেলপমেন্ট ফেসে কিভাবে এটাতে কনফিগার করতে হয়, মডিফাই করতে হয়। উইন্ডোজের সিসমন, এটা নিয়ে অনেকেই জানেন, এটা নিয়ে আমরা কাজ করব। থ্রেট ইন্টেলিজেন্স এর জন্য কাজ করব। ড্যাশবোর্ডের থ্রুতে ভিজুয়ালাইজেশন ড্যাশবোর্ড আনবো, কিভাবে এটা দেখা যায় বা কাজ করা যায়। থ্রেট হান্টিং এর ভিতরে আমরা বিভিন্ন ধরনের মডিউল ইউজ করতে পারি, মডিউল ইউজ করে দেখাবো। মডিউল ছাড়া সিসলগ সার্ভার দিয়ে কিভাবে আমরা লগ ক্যাপচার করতে পারি, নেটওয়ার্ক লগ দেখতে পারি, সেই ধরনের কাজগুলো করব। তারপরে আমরা সেন্ট্রালাইজ লগ সার্ভার কিভাবে ক্রিয়েট করতে হয় বা কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখব। নেটওয়ার্ক মনিটরিং এ আপনারা নেগিয়াস জ্যাবিক্স দুইটার একটা, যেটা চাইলে এটা সিম্পল জিনিস, বাট এই জিনিসটা আসলে নক এর ক্ষেত্রে ইউজ হয়। যেমন আমরা সক বলতেছি, নেটওয়ার্ক অপারেশন সেন্টার থাকে, এটাতে নক ইউজ হয়, নক আমরা বলি যেটাকে। তো নকে মেইনলি নেগিয়াস জ্যাবিক্স টা ইউজ হয়, বাট সকের ক্ষেত্রে এই দুইটা টুল আবার মানে খুবই মানে ভালোভাবে ডিটেক্ট করার জন্য মানে কাজ করে। তো এটা আপনাদেরকে আমি সময় বা আমি এটা দেখাবো, আসলে দেখলে দেখাবো। তো আরেকটা টুল আছে আপ টাইম কমা, এটাও খুব পপুলার, খুবই ইউজফুল একটা জিনিস।
তো যারা ব্যাংকিং সিস্টেমে আছেন বা বড় বড় অর্গানাইজেশন সিস্টেমে আছেন, তাদেরকে এই লাইভ সার্ভার গুলো আসলে মনিটরিং করতে হয়, মনিটরিং এর ভিতরে রাখতে হয়, তাদের ক্ষেত্রে এই টুল গুলো আসলে খুবই কাজে দেয়। আর যারা নেটওয়ার্কিং এ আছেন তারা মেবি এটা সম্পর্কে অলরেডি জানেন। এবং আমরা সাইবার সিকিউরিটির বিভিন্ন ধরনের এই কোর্সের সাথে রিলেটেড আপনাদের প্র্যাকটিক্যাল কাজ করার জন্য কাজ দেয়া হবে এবং রিপোর্ট নেওয়া হবে। তো সেটার ক্ষেত্রে আমরা আহ, আমি যেটা করাবো প্র্যাকটিক্যালি সেটা তো নিবই, তার পাশাপাশি রিলেটেড কিছু কাজ দিব। সেটা হচ্ছে আপনাদের হয় সাইবার ডিফেন্ডার বা ট্রাই হ্যাক মি বা হ্যাক দা বক্স, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, এখানে জাস্ট দুইটা দেখাইছি আমি। তো এইখানে আমরা কাজ করবো অ্যাকচুয়ালি। তো ইসি কাউন্সিলের যে মডিউলটা আছে, তো মডিউল 1 সিকিউরিটি অপারেশন এন্ড ম্যানেজমেন্ট, মডিউল 2 তে আছে আন্ডারস্ট্যান্ডিং সাইবার থ্রেট, আইওসিস এন্ড অ্যাটাক মেথোডোলজি, মডিউল 2 তে আছে লগ ম্যানেজমেন্ট, ইনসিডেন্ট ডিটেকশন ট্রায়ালস মডিউল 4 এ। তো এই সবগুলা মডিউল থেকে আমরা আলোচনা করব, কথা বলবো, সেই স্লাইড পড়াবো, সেই স্লাইডের সাথে রিলেটেড যে ল্যাব করতে হবে আমাদের এই প্র্যাকটিক্যালি, তো সেইগুলো আমরা করব। তো মোস্টলি আমাদের এইখানে আপনারা ল্যাব পাবেন অনেক বেশি, মানে প্র্যাকটিক্যাল পাবেন। আমরা স্লাইড শেষ করতে যদি নাও পারি, বা স্লাইডের অনেক টপিক আপনাদেরকে পড়তে দেওয়া হবে, আপনারা না বুঝলে বলবেন, বা স্লাইড যদি শেষ করতে পারি শেষ করে ফেলবো, বাট স্লাইডের যা কিছুই হোক না কেন সেটা আমরা প্র্যাকটিক্যালি ল্যাবে দেখবো, হাতে কলমে দেখবো, যেটা আসলে আপনাকে ওই জিনিসটা মনে রাখতে অনেক হেল্প করবে। এবং প্র্যাকটিক্যাল ছাড়া আসলে পরবর্তী পর্যায়ে এটাকে আরো এক্সটেন্ড করে নিয়ে যাওয়াটা পসিবল না। তো আমি মনে করি সবাই অনেক ডেডিকেটেড থাকবেন, বা যারাই সাইবার সিকিউরিটিতে আসে আসলে তারা অনেক ডেডিকেটেড থাকে। তা আমি আপনাদের থেকেও এটা এক্সপেক্ট করব আসলে। তো এই ছিল আছে আজকের আমাদের এই সক যেই সেমিনারের কিছু টপিক। তো এটা হচ্ছে এক্সামের, এটাতে আমরা একটু যাব, তার আগে আমরা একটু একটা জিনিস দেখে আসি যে আমরা আসলে যেটা করব। এই যে আমাদের আহ, এখানে আমাদের আপনারা ওয়েবসাইটে গেলে এই সব কিছু পাবেন। তো এখানে আমাদের 16টা ক্লাস হবে, জব প্লেসমেন্ট সাপোর্ট, ইন্টার্নশিপ অপরচুনিটি। আমাদের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি 7 তারিখ থেকে। তো রিকোয়ারমেন্টস হিসেবে আপনারা এখানে দেখতে পারেন বেসিক কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহারের ধারণা জানলেই হবে, উইন্ডোজ অথবা লিনাক্স ওএস এর বেসিক ধারণা। হ্যাঁ, অবশ্যই আমি আশা করি সবারই উইন্ডোজ সম্পর্কে ধারণা আছে, লিনাক্সটা হয়তো কম বেশি কম থাকতে পারে, বাট ওইটা আমরা একদম কোর লেভেল থেকেই জানবো, আর্কিটেকচার থেকে একদম লিনাক্স এর বেসিকটা জানবো, যেটা আসলে আমাদের খুব দরকার লাগবে। উইন্ডোজ এর ব্যাপারটা আমরা দেখবো। সাইবার সিকিউরিটিতে শেখার আগ্রহ থাকতে হবে, ক্যারিয়ার করার মানসিকতা থাকতে হবে, নিজস্ব ল্যাপটপ বা ডেস্কটপ মিনিমাম 8 জিবি র্যাম রেকমেন্ডেড থাকে, যেহেতু আমরা প্র্যাকটিক্যালি ল্যাবটা সেট আপ করবো। ইন্টারনেট কানেকশন এবং বিগিনার হলেও আপনাদের কোনো সমস্যা নেই, আমরা এখানে একদম জিরো থেকে, তারপরেও যদি কেউ একটু ল্যাকিংসে থাকেন তাকে যদি আমাদের আলাদা করে একটু দেখাইতে হয় বা করাইতে হয়, সেটার ব্যাপারেও আমরা একদম ফ্লেক্সিবল থাকবো, সেটাও আমরা করাবো। ফিচার্স একদম বেসিক থেকে শুরু, ইন্ডাস্ট্রি রেডি স্কিল পর্যন্ত, এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রি লেভেলের বেসিকটাই আমরা আসলে শেখাইতে চাচ্ছি। মোস্ট যেই জায়গাতে আপনারা কোর্স দেখবেন বা কোর্সের ব্যাপারটা থাকে, সেখানে একটা জিনিসই থাকে না, সেটা হচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রিতে যে প্র্যাকটিসটা করি বা ইন্ডাস্ট্রিতে যেটা আমাদের চলে, এইটা আসলে এই থিওরিটিক্যাল বা আমরা যে ক্লাস করি বা শিখি বা থিওরিটিক্যাল শিখি সেটা থাকে না। যার কারণে হয় কি একটা গ্যাপ হয়ে যায়, যখন কেউ ইন্ডাস্ট্রি লেভেলের জ্ঞানটা না থাকার কারণে ইন্ডাস্ট্রিতে এসে বেশি দূর আগাইতে পারে না, নিজেকে অনেক লো ফিল করে যে আমি তো এই সিএসসি কোর্স করে আসছি, তাহলে তো আমার এই জিনিসটা পারার কথা ছিল, অন্যদের সাথে কোপ আপ করে উঠতে পারে না। তো আসলে ইন্ডাস্ট্রিতে যেই জিনিসগুলা চলে ওইগুলা শেখাটা আসলে বেশি জরুরি, যে মানে সবার জন্যই আসলে, তখন রিলেট করতে পারবেন আপনারা যতগুলা প্র্যাকটিক্যাল ল্যাব করবেন সেটার সাথে আপনারা এই থিওরিটিক্যাল যে জিনিসগুলো আছে, আদারওয়াইজ রিলেট করা সম্ভব হয় না। সো এই কোর্সটাতে আমরা এইটাই, এই জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিয়ে করার চেষ্টা করব, যে আসলে আমাদের বাংলাদেশের এবং সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডে ইন্ডাস্ট্রিতে কি কাজ হয় সেইগুলো যাতে আমরা ভালোভাবে করতে পারি এবং বুঝতে পারি। তারপরে ক্লায়েন্ট এন্ড কর্পোরেট লেভেল রিপোর্টিং শেখানো হবে, আমরা এই সব ধরনের রিপোর্টিং এর দিকে যাব, প্লে বুকের দিকে যাব। হ্যাঁ, এগুলা কিভাবে খুব প্রিসাইজলি করা যায় এবং অটোমেশন করে কিভাবে করা যায় সেইগুলা দেখবো। জব প্লেসমেন্ট বা ইন্টার্নশিপ অপরচুনিটি থাকবে, জব ইন্টারভিউ গাইডলাইন, কেরিয়ার রোডম্যাপ, প্র্যাকটিক্যাল ট্রিপস, হ্যাঁ, লোকাল ইন্টারন্যাশনাল জব রিকোয়ারমেন্ট। ইভেন ইফ আমি অনেক জায়গাতেই আমার স্টুডেন্টরা আছে যারা আসলে ইন্টারন্যাশনালি কাজ করতেছে,
এবং আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন দেখবেন যে আপনারা এই সক ডেপ্লয়মেন্টের কাজটা এটাতে মানে হিউজ পরিমাণ পেমেন্ট দেয় এখানে। হ্যাঁ, এবং এই এজেন্ট ইন্টিগ্রেশন থেকে শুরু করে আপনারা যখন কাজ করবেন তখন এইসব টার্ম বা এগুলো নিয়ে জানবেন। এজেন্ট ইন্টিগ্রেশন, লক সার্ভার, নেটওয়ার্ক লক ইন্টিগ্রেট করা, হ্যাঁ, এই ধরনের কাজগুলাতে মানে বড় বড় অর্গানাইজেশন গুলো ফ্রিল্যান্সিং সাইডে অনেক হিউজ পরিমাণে পেমেন্ট দেয়। এবং এই সাইডের লোকগুলা অনেক কম, সবাই L1 বা L2 লেভেলের কাজের দিকে বেশি ফোকাস থাকে, যারা আসলে ডেভেলপমেন্ট বা ডেপ্লয়মেন্টের দিকে খুবই কম মানে লোক আমাদের এইখানে এখন পর্যন্ত বাংলাদেশে এক্সিস্ট করতেছে, যার কারণে আমাদের শখের অনেক ঘাটতি। ব্যাংকের যে ভাইয়া আছেন বা যারা আছেন, তো ব্যাংকের লোকজন বলতে পারবেন আরো ভালো, কারণ আমরা শখের লোকগুলা মানে খুঁজি। তো এই রিলেটেড লোক আমরা খুবই কম পাই, শুধু মনিটরিং টাইপের বা L1 টাইপের লোক পাওয়া যায়, এবং ডিপ লেভেলের অ্যানালাইসিস বা ফরেনসিক পর্যন্ত যাওয়ার মতো লোকগুলা আমাদের দেশে আসলে অনেক ঘাটতি আছে। তো এই জন্য আমরা আসলে এই কোর্সটা এইভাবেই তৈরি করা যে আমরা আসলে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস হিসেবে, যেটাতে আসলে আমরা আসলে কিছু শিখতে পারবো, কাজ করতে পারবো, বাট সেই সেই মোটিভ নিয়েই আমরা আসলে এই কোর্স কারিকুলামটা সাজানো হয়েছে। টার্গেট অডিয়েন্সের কথা আমরা আগেও আলোচনা করছি, যেটা আসলে ইসি কাউন্সিল থেকে আমি যেটা দেখাইছিলাম। তো এখানে একই জিনিস আছে, একদম নতুন যারা সাইবার সিকিউরিটি আসতে চান, আইটি নেটওয়ার্কিং সিস্টেম ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা, যারা সক অ্যানালিস্ট বুলেটিন জব টার্গেট করছেন, স্টুডেন্ট ফ্রেশার অফ জব সিকারদের জন্য আদর্শ। এবং আমি বলবো আমার মতে যে যারা একদম কিছু জানেন না বা নেটওয়ার্কিং বা অন্য সেক্টর থেকে সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডে আসতে চাইতেছেন, তারা একদম ফার্স্ট হিসেবে ডিফেন্সিভটাই আসাটা একটা মানে আমার মতে গুড চয়েস। এটাতে আপনার আগে ডিফেন্স করতে পারলে পরবর্তীতে আরো অনেক মানে ভার্সেটাইল কাজের দিকে আগাইতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের গেল হচ্ছে ওভারভিউ। কারিকুলামটা যদি দেখেন, ইন্ট্রোডাকশন টু সিকিউরিটি অপারেশনের আরো ডিটেইলস নিয়ে আমরা আলোচনা করব। সিকিউরিটি অপারেশন সেন্টার বেসিক কি কি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সিকিউরিটি মনিটর, লগিং, ইনসিডেন্ট রেসপন্স ম্যানেজমেন্ট, থ্রেট ডিটেকশন অ্যান্ড অ্যানালাইসিস, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ভালনারেবিলিটি অ্যান্ড প্যাচ ম্যানেজমেন্ট ও থ্রু দ্য সিম। এবং আলাদাভাবেও আমরা নেসাস দিয়েও এটা দেখাবো। রিস্ক ম্যানেজমেন্ট এন্ড কমপ্লায়েন্সে কি কি এটা রিলেটেড থাকে সকের সাথে, অ্যাক্সেস কন্ট্রোল এন্ড আইডেন্টিটি ম্যানেজমেন্ট, IAM যেটা বলে, বা অনেকে এটা অনেক ডিপার্টমেন্ট, ব্যাংকের অনেক ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টে এই লোক আছে IAM ইঞ্জিনিয়ার। এবং বাইরের অনেক ওয়ার্ল্ডের সাইবার সিকিউরিটিতে এই ইঞ্জিনিয়ার অনেক দরকার পড়ে, তো তাদের যেটা সক রিলেটেড কাজ, সিকিউরিটি টুলস ওভারভিউ, সিকিউরিটি রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন, বিজনেস কন্টিনিউটি এন্ড ডিজাস্টার রিকভারি, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ফর অপারেশনাল ফিট এন্ড ম্যানেজমেন্ট লাস্ট, এইরকম কিছু আমাদের এখানে থাকবে। তো আমার ব্যাপারে তো বলা হয়েছেই, তারপর আপনারা এটা দেখে নিতে পারেন। আরো যে জিনিসগুলো আছে আপনারা ওয়েবসাইটে গেলে আরো ভালো মতো আসলে এটা করতে পারবেন, আরো যা ইনফরমেশন দরকার নিতে পারবেন। তো শুনুন ভাই, ওই যে আপনার কোর্স আউটলাইন আর নিচে আরো আছে, ওটা মানে একটু গ্যাপ হয়েছে, নিচে আরো আছে কোর্স কারিকুলামে। আমরা শুধু আচ্ছা, একটা দেখলাম, হ্যাঁ, প্রত্যেকটা সে একটু হ্যাঁ, সুন্দর এটা ডিটেল। আসলে আমরা এইখানে আপনারা দেখতে পারেন আমরা ইন ডেপথে এইগুলা নিয়ে আলোচনা করব। তারপরে যেহেতু এটা আসছে আমি আর একটু বলে দিই, ইন্ট্রোডাকশন টু ইন্ডাস্ট্রি প্র্যাকটিস কি চলে, এটা আমরা প্রথমে একটু ধারণা দিব আপনাদেরকে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আসলে ঠিক দিকে যাচ্ছি কিনা, ইন্ডাস্ট্রিতে কি হইতেছে না হইতেছে, রিয়েল ওয়ার্ল্ডে কি হইতেছে, ওয়ার্ক প্লেস ইথিক্স অ্যান্ড প্রফেশনাল কন্ডাক্ট কি হওয়া উচিত। যেহেতু আমরা সাইবার সিকিউরিটিতে আছি, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এটাতে আমাদের কাজ করতেই হবে। ইন্ডাস্ট্রি এটা আমি বলবো কেন, যেমন দেখবেন অনেক ক্ষেত্রে আমরা যারা ক্রিকেটার বা স্পোর্টস পারসন হই, হ্যাঁ, তাদের একটা ইথিক্স থাকে বা ইথিক্যালি তারা কাজ করে, হ্যাঁ। আহ, একদম স্পেসিফিক ভাবে বলতেছি যে তাদের অনেক রেস্ট্রিকশন থাকে এবং তারা ওইটা মেনটেন করে, হ্যাঁ। তো ওই রকম সাইবার সিকিউরিটিতেও এই সাইবার সিকিউরিটি প্রফেশনালসদেরও আসলে ইথিক্স খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটা থাকতে হবে। ইন্ডাস্ট্রি টুলস অ্যান্ড ওয়ার্ক ফ্লো, নলেজ শেয়ারিং কালচার এটাও একটা মাস্ট। আপনারা কখনোই হেজিটেট করবেন না। আমি বলবো যে আপনার কাছে মনে হয় যে এই কোশ্চেনটা কেমন হবে, এই কোশ্চেনটা অনেক লেম হইতে পারে, বা এই কোশ্চেনটা মানে আমি সবার সামনে কিভাবে করব, এই এই ধরনের কোনো নাই হচ্ছে সাইবার সিকিউরিটিতে। আপনার একটা মানে যেটা আপনার কাছে মনে হইতেছে আসলে লেম, বা অন্য কারো কাছে মনে হইতে পারে, সেই লেম কোশ্চেন থেকে অনেক ভালো কিছু আমরা আবিষ্কার করতে পারি, বা আমরা ওইটাতে যাইতে পারি যে আসলে উনি এটা বললো কোনো না কোনো একটা কনসেপ্টে, তো উনি এটা আসছে, তো ওইটার থ্রুতে আমরা অনেক কিছু আলোচনা করতে পারবো এক্স্যাক্টলি।
তো কেস স্টাডি এন্ড রিয়েল ওয়ার্ল্ড সিনারিও আমরা অনেক ধরনের এই সক রিলেটেড কেস বা অ্যাটাক হইছে বা এরকম কিছু নিয়ে আলোচনা করব। ইন্ডাস্ট্রি ট্রেন্ডস কি কি চলে, কারণ এই ট্রেন্ডস গুলা চেঞ্জ হয়, বারবার চেঞ্জ হয়। বললাম যে সাইবার সিকিউরিটি, এখানে নতুন নতুন আপনার জিনিস আবিষ্কার হইতেছে, নতুন নতুন ইমপ্লিমেন্টেশন হইতেছে, অ্যাটাক প্যাটার্ন চেঞ্জ হইতেছে। তো ওইগুলা নিয়ে আমরা লার্নিং এর উপরে থাকবো এবং আপ টু ডেট থাকার চেষ্টা করবো। কোলাবোরেটর, টিম ওয়ার্ক, ডিসকাশন অন সিএসএ মডিউল, যেটা আমি আগেই বলছি যে সিএস এর যে মডিউলটা আছে ওইটা আপনারা অনেকে এক্সাম দিবেন আমি মনে করি। এনভায়রনমেন্ট সেট আপের জন্য আপনাদের যেই যেই ধরনের যেভাবে যা যা করা হয় একদম ল্যাব হিসেবে দেখাবো। নেটওয়ার্কিং নলেজ যা যা দরকার পড়বে সকের জন্য, অনেকেই নেটওয়ার্কিং এর এখানে আসেন, তারা হয়তো এই ব্যাপারে আরো ভালো আরো জানবেন, জানা থাকতেই পারে আপনাদের, বাট আমরা যারা জানে না তাদের জন্য আমরা এটা মানে আরো এফিসিয়েন্ট করার চেষ্টা করবো। ভার্চুয়ালাইজেশন টুল সেট আপ কিভাবে করতে হয়, সেটার ভিতরে কিভাবে আপনার আইসোলেটেড হয়ে কাজ করতে হয় সেই ধরনের জিনিসগুলো শিখাবো। লিনাক্স কার্নেল ইউজ কেস এন্ড আর্কিটেকচার, যেটা আমাদের ডেপ্লয়মেন্ট ফেসের জন্য খুবই দরকার পড়বে। এরপর আমরা অ্যাসাইনমেন্ট দিব এবং প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমরা এই জন্য আমরা সব ধরনের ওএস এর আর্কিটেকচার বা বেসিক নলেজটা রাখছি। কারণ বিভিন্ন জায়গায় আপনি একটা অর্গানাইজেশনে গেলে আপনাকে বিভিন্ন ধরনের এই অপারেটিং সিস্টেম নিয়ে জানতে হবে। আজকে আপনি একটা অপারেটিং সিস্টেমের বেসিক মানে সবকিছু জেনেও কাজ করতে অন্য অপারেটিং সিস্টেমে কিছুই করতে পারেন না, সেটা খুবই একটা বড় ল্যাকিংস থেকে যায়। এই জন্য আমরা মোটামুটি ভাবে এবং যতদূর আপনাদের এইটা নিয়ে ধারণা দেয়া যায় কোর লেভেল, যেহেতু আমাদের সক অ্যানালিস্টের কোর্স তারপরেও, বাট আমরা ডেবিয়ান যেটা, হ্যাঁ এইটা নিয়ে আমরা অনেক বিস্তর আলোচনা করব। তারপরে উইন্ডোজ ম্যাক এর বেসিক নলেজ দিব, ওএস হার্ডেনিং অ্যাকর্ডিং টু সিআইএইচ, এটা একটা ফ্রেমওয়ার্ক সিআইএস। তো এইটা দেখবো, এটা খুবই দরকার পড়ে আমাদেরকে, আমাদের এই যারা আসলে এই লাইভ সার্ভার ইউজ করতেছি আমরা, পেমেন্ট গেটওয়ে যারা আছি, বা ব্যাংক সিস্টেম বা যারা ট্রানজেকশনের ক্ষেত্রে আছি, আর যারা আমরা অ্যাপ্লিকেশন গুলা লাইভ সার্ভারে হোস্টিং করে রাখি বা লাইভ সার্ভারে আমরা ওই ধরনের ডেপ্লয়মেন্ট করে এটা চালাচ্ছি, সো তাদের জন্য এটা মাস্ট বি দরকার পড়ে। এটা স্ক্রিপ্ট বেস এবং ম্যানুয়াল দুইটাতেই আমরা যাব। ওএস এনভায়রনমেন্ট ডিটেলস, সক অ্যানালিস্টের জন্য ওএস এনভায়রনমেন্টের যে ডিটেলস আমাদের দরকার জানা দরকার সেটা জানবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেগুলোতে আমরা আসলে কাজ করব অনেক বেশি, উইন্ডোজ লগ অ্যানালাইসিস, লিনাক্স লগ অ্যানালাইসিস, উইন্ডোজ ফায়ারওয়াল লগ অ্যানালাইসিস, ইভেন্ট অ্যান্ড লগিং এর ইনসিডেন্ট কিভাবে হ্যান্ডেল করবো, এই লগের ভিতর থেকে কি কি ইনফরমেশন আমাদের দরকার কিভাবে বের করব, হ্যাঁ এই সব জিনিস নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। লিনাক্স এর পার্টে আরো বিস্তর আছে, অ্যাপাচে লগ যেটা দরকার পড়ে, লিনাক্স ফায়ারওয়াল এর লগ, লিনাক্স এর ফায়ারওয়ালে ইউএফডব্লিউ, ডিবিএন এর ক্ষেত্রে ফায়ারওয়াল ডি সেন্টোস এর ক্ষেত্রে, এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং বিভিন্ন ধরনের মেইল লগ, কার্নেল ডট লগ, হ্যাঁ তারপরে কর্ন ডট লগ, কর্ন জব, এই ধরনের ডিরেক্টরির যে লগ গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট, সিম আমরা ওয়াজু সেট আপ ফুল আর্কিটেকচার এবং একটা সিমের যেই আপনার কিভাবে গঠন প্রণালী থেকে শুরু করে তারা কিভাবে কাজ করে সবকিছু, অথরাইজেশন অথেন্টিকেশন কিভাবে হয়, এজেন্ট অথেন্টিকেশন কিভাবে হয়, একদম কোর লেভেল থেকে আমরা, এবং সিএলআই তে কিভাবে কাজ করে এবং এদের মডেল কি কি মডেল হয়, বিভিন্ন ধরনের মডেল কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, আমার অর্গানাইজেশনের সাইজ অনুযায়ী আমার কোন সিমটা কিভাবে ইমপ্লিমেন্ট করা দরকার, এবং কোর লেভেলে এই সিম গুলা কিভাবে ডিপ্লয় করে এবং কিভাবে তারা ইন্টারনালি ইন্টার কানেক্টেড হয়ে তাদের বিভিন্ন কম্পোনেন্টের ভিতরে কাজ করে। হ্যাঁ এই জিনিসগুলো আমরা দেখবো যাতে করে লগ কোনোভাবে আমরা মিসিং না হয়। এবং আমি যেটা বললাম 24/7 মনিটরিং, আমি সিম দিলাম, সক অপারেশন সিকিউরিটি অপারেশন অ্যানালিস্ট আছে, বাট আমার যেই ধরনের জিনিস মনিটর করা দরকার ওইটাই যদি আমার সার্টেন পিরিয়ড টাইমে আমার ক্যামেরা সিসিটিভি বন্ধ বা আমি দেখতে পারতেছি না 10 মিনিট, ওই 10 মিনিটে আমার যেই ক্ষতিটা হওয়ার কথা ছিল সেটা হয়ে গেল, তাহলে তো আমার হবে না। আমার 24/7 মনিটরিং এ আমার সবকিছু আসতে হবে এবং পারফেক্টলি আসতে হবে। এই জিনিসগুলা করা, যেটার প্র্যাকটিসটা আসলে খুবই কম, জাস্ট একটা সক ইমপ্লিমেন্ট করে রেখে দেওয়া না, সেটাকে ফাইন টিউন করা, সেটাতে কাজ করা, হ্যাঁ এই জিনিসগুলো দেখবো আমরা। তারপরে সিম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি, বিভিন্ন ধরনের মডেল যদি চান সেটাও কিভাবে আপনারা ইন্টিগ্রেট করতে পারেন। এবং আমাদের বড় রিকোয়ারমেন্ট থাকে ব্যাংকগুলোতে যে আমার ডেটা ইন্টারনেটে কানেক্ট হবে না বা ইন্টারনেট থেকে কোনো কিছু আমার এখানে আসবে না, সেই ধরনের ক্ষেত্রে আপনারা কিভাবে একটা ভাস্ট জায়গাতে আপনাদের এই পুরা সিস্টেমটা রান করাইতে পারেন। ভাইরাস টোটালের যেই যা কিছু আছে তা কিভাবে আমরা সিম ইন্টিগ্রেট করতে পারি, অ্যাবিউজ আইপিডিবি,
করতে ইন্টিগ্রেট করব। এরপরে আরো ইন্টিগ্রেশনে আমরা যাব, যেগুলো আসলে আমরা যদি বলি যে আমার ইমেল ইন্টিগ্রেশন, স্ল্যাক, টেলিগ্রাম, যেটা আসলে আপনার যে কোনো জায়গায় অ্যালার্টটা আমরা কিভাবে পাঠাইতে পারি সেগুলো দেখব। তারপরে ইনহ্যান্স ইন্টিগ্রেশন ডিটেকশন উইথ থ্রেট ইন্টেলিজেন্স, এটাতে থ্রেট ইন্টেলিজেন্সের ড্যাশবোর্ড, ভালনারেবিলিটি ড্যাশবোর্ড, মাইটার অ্যাটাকের ট্যাকটিক্স এন্ড টেকনিক্স অনুযায়ী ড্যাশবোর্ড বা ট্যাকটিক্স এর যেই পুরা ওয়েবসাইট আছে মাইটারের, সেইখান থেকে কোন ট্যাকটিক্স আইডি কিভাবে এই সকের এই ড্যাশবোর্ডে কিভাবে শো করে, কিভাবে কি কাজ করে, এটা থেকে কি বুঝবো, এই ধরনের জিনিস নিয়ে আলোচনা হবে। ইনসেড এনহ্যান্স ইনসিডেন্ট ডিটেকশন উইথ থ্রেট ইন্টেলিজেন্সের পুরো জিনিসটা দেখবো আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে, ড্যাশবোর্ড কিভাবে ম্যানুয়ালি আমরা এটা ক্রিয়েট করতে পারি সিমে। তো সেটা দেখবো কোন কোন ফিল্ড নিয়ে আমাদের কাজ করতে হবে এই ডিটেকশনের ক্ষেত্রে। আমরা অনেক সময় কাস্টমাইজ দরকার পড়ে, ভিপিএন এর লগ, আউটসাইড লগ, জিও লোকেশনের লগ, এগুলো আমরা কিভাবে করতে পারি, একটা সেন্ট্রাল ড্যাশবোর্ড আনতে পারি, সেটা দেখবো। প্র্যাকটিক্যাল সক অপারেশনে আমরা এখানে দেখবো বিভিন্ন ধরনের অ্যাটাক সিমুলেশন করে দেখবো আমরা যে এই অ্যাটাক হইলে আমার কি ধরনের লগ জেনারেট হয়, এবং সিমে আমরা সেই অ্যাটাক গুলা কিভাবে দেখতে পারি সেগুলা দেখবো। ইনসিডেন্ট রেসপন্সের ক্ষেত্রে ইনসিডেন্ট রেসপন্স লাইফ সাইকেল, এনআইএসটি থ্রুতে, এনআইএসটি একটা বড় ফ্রেমওয়ার্ক যেটা থেকে আসলে সবাই এই ফ্রেমওয়ার্কটা ফলো করার চেষ্টা করে। বাট এইটা আমরা কোরলি দেখবো, আরো ফ্রেমওয়ার্ক যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে বা দেখতে চান সেটা আমরা নিয়ে আলোচনা করব। হ্যাঁ। তারপরে আপনার এই সব কিছু নিয়ে আমরা, এই সব কিছু শেষ হওয়ার পর, প্রত্যেকটা সেশন শেষ হওয়ার পর এটা নিয়ে কিভাবে আমরা ডকুমেন্টেড করতে পারি, বিভিন্ন ড্যাশবোর্ড থেকে কিভাবে রিপোর্টিং আলাদা আলাদা করতে পারি, কিভাবে আমরা এটা অর্গানাইজেশন বেসিসে আলাদা রিপোর্টিং একদম মানে কি বলে এটাকে অটোমেশন করে আমার জাস্ট ওয়ান ক্লিকে আমি রিপোর্টিংটা ডকুমেন্টেশনটা নিয়ে আসতে পারি, সেই অটোমেশনটা আমরা এখানে করব। আর এই পার্টটা হচ্ছে আপনার একদম মোস্ট হাই পার্ট, এবং মানে কি বলে এটা, আমার মনে হয় না সচরাচর কোনো কোনো অর্গানাইজেশন বা কোনো জায়গা থেকেই এটা করছে, আমি যতদূর জানি, বা আমি বিভিন্ন জায়গাতেই এটা দেখি নাই, কোনো জায়গাতেই দেখি নাই। এটা হচ্ছে যে কাস্টম ডিকোডিং। আমি কাস্টম ডিকোডিং এর ব্যাপারে সিম্পলি একটু বলি যাতে আপনারা ধারণা নিতে পারেন। সেটা হচ্ছে যে অনেক নেটওয়ার্ক ডিভাইস আছে, যে নেটওয়ার্ক ডিভাইসের থেকে লগ আপনারা সিমে আনতে পারতেছেন বা ইন্টিগ্রেশন হচ্ছে বা এজেন্ট দেখতেছেন বা লগ হইতেছে, কিন্তু স্পেসিফিক যেই লগটা দিয়ে আপনারা বুঝতে পারবেন সেই লগটা আপনারা পাচ্ছেন না। এটাতে কি হয়, অর্থাৎ সিমের ভিতরে সিমের যে ক্যাপাবিলিটি লগটাকে অ্যানালাইসিস করা, ডিকোড করা, যে কোড করা দরকার, হ্যাঁ, ও প্রিডিকোড ডিকোড করে যে আপনাকে ফিল্ড গুলা দেখানো দরকার সেটা দেখাইতে পারতেছে না। তো যার কারণে অনেক কিছু মিসিং হয়ে যায়। অনেক নেটওয়ার্ক ডিভাইস আছে এরকম যেগুলা লগ গুলা ডিকোড করার দরকার পড়ে কাস্টমলি। তাছাড়া দেখা যায় যে আমরা ড্যাশবোর্ডে এই লগ গুলো আমরা দেখতে পারি না, এটা নিয়ে অ্যালার্টও জেনারেট হয় না। তো এই কাজগুলো আমরা করব, খুবই হাই লেভেলের কাজ থাকবে এগুলা। যদিও আপনারা যখন এই পর্যন্ত চলে আসবেন তখন আপনারা একদম পুরো রেডি হয়ে যাবেন, তো তখন এইগুলো অনেক ইজি মনে হবে আপনাদেরকে। তারপরে আসবে ফাইন টিউনিং, ডিফল্ট রুলস, ডিকোডার অনুযায়ী কাস্টম ডিকোডার, কাস্টম রুলস কিভাবে জেনারেট করতে হয়। আমার যে কোনো একটা সেন্ট্রাল জায়গা থেকে যখন লগ আসে, পার মিনিটে হিউজ পরিমাণ লগ আসে, হিউজ পরিমাণে ইভেন্ট জেনারেট হয়, ইভেন্টের থ্রুতে লগ আসে। তো এই লগটা দেখা যায় যে কিছু কিছু সার্ভারে বা কিছু কিছু এন্ড পয়েন্ট ডিভাইসে আমার সব লগ দরকার পড়ে না, আমার স্পেসিফিক একটা পাথের লগ দরকার পড়ে যেখানে আসলে যেটা আমার মনিটর করা দরকার। তখন কি হয়, আপনার স্টোরেজ, সার্ভার বা অন্যান্য কিছুর যে ইফিসিয়েন্সি বা ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটিতেই আপনার যে রিকোয়ারমেন্টটা সেটা ফুলফিল করতে পারেন। এইটা একটা মোস্ট রিকোয়ারমেন্ট থাকে সব জায়গা থেকেই, তো ওই জিনিসটা আমরা শিখবো। জব প্রিপারেশন, ক্যারিয়ার গাইডলাইন, সিভি রাইটিং থেকে লিঙ্কডইন প্রোফাইল সবকিছুই আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। ভেন্ডার সার্টিফিকেশন এক্সাম, মক টেস্ট প্রিপারেশন, 100% পাস, সিএসএস সার্টিফিকেশন আমরা যেটা করাবো, এটা যদি আপনারা ফুললি কমপ্লিট করেন, সিএসএস সার্টিফিকেট পাস করা আপনার জন্য কোনো ব্যাপার হবে না ইনশাল্লাহ। গ্রাজুয়েশন ডে এটাতে আছে। আচ্ছা, এই হচ্ছে ছিল মেবি, হ্যাঁ, এইটাই পুরোটা। ওকে, এটা আমরা দেখে ফেলছি পুরোটা। ইনস্ট্রাক্টর আমার ব্যাপারে আপনারা জানছেন, আর তেমন কিছু নাই। তো হ্যাঁ, তরিকুল ভাই, আই থিংক আমার পোর্শনটা শেষ। আরেকটু আলোচনা করতে পারি আমরা, এটা হচ্ছে এক মিনিট, এই জিনিসটা, এটা হয়তোবা আরো দেখবেন আপনারা ওই যখন সিএস এর এক্সামের আগে, এক্সাম নেওয়ার প্রিপারেশনের জন্য আপনারা প্রিপেয়ার হবেন,
তখন আপনাদের এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা হবে সাইবার ইনস্টিটিউট থেকে। তো এটা আপাতত আপনারা জাস্ট নলেজের জন্য জেনে রাখেন। এরকম একটা এক্সামিনেশনের জন্য এক্সাম কোশ্চেন, নাম্বার অফ কোশ্চেন, ডিউরেশন বা কিভাবে কি হয় সবকিছু নিয়ে আসলে পরে আলোচনা করা হবে আসলে। তো এটাই ছিল আজকের আমাদের এই সেমিনারে। আশা করি আপনারা একটা আহ, আহ, ভালো একটা পাইছেন, ওকে, ইনফরমেশন পাইছেন এই সাক আসলে নিয়ে। আমাকে একটু পোস্ট করে দেন। আর ওকে, আমরা একটা কোশ্চেন সেশনে যাব। আমি একটা লিংক শেয়ার করছি চ্যাটে, যদি কাইন্ডলি সবাই আহ, এই ফর্মটা সাবমিট করেন লিংকে যেয়ে, তাহলে মনে করেন যে আপনাদের কোর্স যে এই যে রেকর্ডিংটা সেটা আমরা প্রোভাইড করতে পারবো। আর কারোর কোশ্চেন থাকলে আমাদেরকে কোশ্চেনগুলো করেন। আমরা এখন কোশ্চেনগুলো নিচ্ছি। হ্যালো জি, হ্যালো শুনতে পাচ্ছেন? জি বলেন। জি রেজওয়ান বলছি। জি রেজান ভাই please। আচ্ছা, এইখানে আপনার ওই যে সার্ভিস ম্যানেজমেন্ট কিভাবে ইন্টিগ্রেশন করবেন? এটা কি ইসি কাউন্সিলের কি আলাদা কোনো মডিউল আছে, না এখানে ওই আইটিআইএল এর মডিউল গুলোই ডিপ্লয় করা হয়? তরিকুল ভাই, এটা যদি আমি একটু অ্যান্সার দিই। হ্যাঁ ওকে, হ্যাঁ, শিওর শিওর শিওর। আচ্ছা, আমরা এখানে মোস্টলি সিএস এর ইসি কাউন্সিলের যে মডিউলটা আছে, আমি স্লাইডেও দেখাইছি, আমরা ওইটা বেসিক্যালি ফলো করব এবং ওইটার থেকেই আমরা সবকিছু নিব এবং ওইটার বেসিসেই আমরা এই পুরা কোর্সটা নিয়ে যাব। এবং এর সাথে আমরা আরো এক্সট্রা অনেক কিছু অ্যাড করছি, যেমন আপনারা দেখছেন নকের কিছু পোর্শন অ্যাড করছি। হ্যাঁ, তো আরো কিছু টুলস নিয়ে যেটা আমরা কাজ করব, যেটা আসলে বেসিক ধারণার জন্য বা আরো এনহ্যান্স করার জন্য আমাদের দরকার। তো বেসিক্যালি আমাদের মেইন কম্পোনেন্টের এটা হবে, আমরা ফলো করব হচ্ছে ইসি কাউন্সিলের মডিউলের বেসিসে। জি, কি কোশ্চেনটা করছিলেন রবিন ভাই অর এনিওয়ান এলস? হ্যালো, আমি কি আপনার কোশ্চেনের অ্যান্সারটা বলতে পারছি? বুঝতে পারছেন? জি জি, রেজওয়ান বলছিলাম, রবিন নয়। ওকে, আর কারো জি, কোনো কোশ্চেন থাকলে রেজওয়ান করতে ভাই। পারেন ইনশাআল্লাহ। আহ আশাফুল ভাই, আমি শাহাদত বলছিলাম। জি, শাহাদাত ভাই। আহ, জি, জি ভাই, বিষয়টা হলো যে আমরা কেন সিএসএ করব আর কেন সিওএসএ প্লাস করব না শখের জন্য? আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি, আবার যদি একটু বলতেন, সিএসএ করব আমরা কোনটা করব না? মানে আমরা যে আপনি যে হচ্ছে কি বলে এটা রে, যে গাইডলাইন অনুযায়ী যাচ্ছেন সিএইচইসি কাউন্সিলের, হুম হ্যাঁ, হুম হুম হুম। যে সার্টিফিকেশনটা, তা আমরা সিএসএ যেটা আমরা ইসি কাউন্সিলের আন্ডার এইটা কেন করব, আর সিওআইএসএ প্লাস যেটা কম শেয়ার ওইটা কেন করব না? ওইটাতে আপনার শখ হচ্ছে ডিফেন্সিভ মেজারমেন্টে, এটাতে আপনার পুরোটাই ডিফেন্সিভ হিসেবে দিছে। তো ওইটার কারিকুলামটা এটার সাথে আপনার ডিফারেন্ট আছে। আপনি কারিকুলামটা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে এটা আসলে সিএসএ তে আমরা কি কি জিনিস শেখাচ্ছি আর ওইটাতে কম শিয়াতে কি কি জিনিস শেখাচ্ছে। কম শিয়াতে আপনার ধরেন বেসিক যেই কম্পোনেন্ট গুলা বা ওরা থিওরিটিক্যালের দিকে বেশি যায়। হ্যাঁ, তো থিওরিটিক্যালের পাশাপাশি ওদের ল্যাব থাকে, কিন্তু সেটা হচ্ছে যে ইনিশিয়াল পর্যায় থেকে শুরু করে হ্যাঁ একদম কোর লেভেলে বড় পর্যায়ে যায়, ধরেন আপনার একদম ডেপ্লয়মেন্ট পর্যন্ত দেখায় সেটার ভেতরের আরো যে কাজগুলা আছে সেগুলা কিভাবে কাজ করতেছে এবং ইন্ডাস্ট্রি প্র্যাকটিসের ভিতরে কিভাবে কি কাজ হইতেছে। আসলে একটা সক অপারেশন সেন্টার যদি আপনি চান বা সক অ্যানালিস্ট হইতে চান, সেটার ক্ষেত্রে সিএস এর বিকল্প অন্য কিছু নাই আমার আমার ধারণা মতে। আচ্ছা, এখন আপনি যে কোর্সটাতে যে অজুটা ইমপ্লিমেন্ট করবেন, জি, তো আমি জানি না, কারণ এইটা হচ্ছে অজুতে তো আমরা হচ্ছে এআই ড্রিভেন কোনো জিনিস ইউজ করতে পারবো না এজ ওপেন সোর্স হিসেবে, তখন আমরা রাইট, কি করবো? এক্স্যাক্টলি। আমরা এআই ড্রিভেন হিসেবে আমরা সকের যে আমরা সক যখন ইউজ করব তখন আমরা এই ডাটা বা এই ডেটা বা ইনফরমেশন আমরা বাইরে দিতে পারবো না বা অর্গানাইজেশনের বাইরে যাইতে পারবে না। হ্যাঁ, বাট এপিআই এর থ্রুতে আমরা কিছু ওই কি বলে, যদি চাই ওইটা আলাদাভাবে ইন্টিগ্রেট করে ওইটা আমরা ওইটার কিছু কি বলে এটাকে, যে ফিচার আমরা ইউজ করতে পারবো। এবং এইটা এই যে আমরা যে ওপেন সোর্স সিমটা ইউজ করব ওয়াজু, ওইটাতে এই সিকিউরিটি মেনটেন করে এটা করা হয়েছে। এবং আমরা যখন ইমপ্লিমেন্ট করব তখন দেখতে পারবেন, রেদার দেন দ্যাট যদিও মনে করেন যে আপনি এটাতেও আপনার থ্রেট মনে হচ্ছে আপনি এটাতে যেতে চাচ্ছেন না, তাহলে আবার আরেকটা সিস্টেম আছে, বিভিন্ন ধরনের ক্লাউড এলএলএম মডেল আছে।
হ্যাঁ, যেমন ক্লাইডি হাইকু থেকে শুরু করে ওলামা থেকে শুরু করে চ্যাট জিপিটি, পেইড অনেকগুলো আছে, যেগুলা আপনি একটা যে কোনো নিজস্ব সার্ভারে ডাম্প করে ওইখান থেকে আপনারা চালাইতে পারেন, যেটার জন্য বেসিক্যালি বাইরে যাইতে হবে না, ইন্টারনেট সোর্সেও যাইতে পারবে হবে না। সেইটা আমরা চাইলে ওয়াজুতে ইন্টিগ্রেট করতে পারি। যেভাবে আমরা চ্যাট জিপিটি ইন্টিগ্রেট করতে পারি সেভাবে ওই মডেলগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। বা ওকে, তার মানে আমরা এই কোর্সটাতে ফ্রম দ্য বিগিনিং টু এন্ড পর্যন্ত আমরা অজু ইমপ্লিমেন্টেশনটাই দেখবো বেসিক্যালি। নট অনলি ওয়াজু, এটা একটা সিম যেটার থ্রুতে আমাদের সব কাজ করতে হবে, বাট না 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 এটার না, সাথে আমি সাথে। জি। আমি সেটা বলিনি, আমি বলছি যে এই অজু যে টুল, মানে আমরা যে সিম টুল হিসেবে অজু ইউজ করতেছি, কারণ শুধু তো অজুটাই একমাত্র আমার টুল না। আমরা এখানে যে আইবিএম এর কিউআর থেকে শুরু করে মাইক্রোসফটের সেন্টিনেল অন পর্যন্ত বা আদার্স যে টুলস গুলো আছে আমরা সেটাও ইউজ করতে পারি, আমি সেটার কথা বলতেছি না। কারণ আসলে ওগুলা তো আমাদের লাইসেন্স দরকার, বা ইন্ডাস্ট্রির জন্য একটা টুলস তার কেনা পসিবল না এখন একটা কোর্সের জন্য। আমি এইটাই বলতেছিলাম যে আমরা কি ওই ইন্ডাস্ট্রি লেভেলের যে জিনিসগুলো দিয়ে আমরা কাজ করি যেভাবে, ফর এক্সাম্পল আমরা যদি মাইক্রোসফট সেন্টিনেলের কথাই চিন্তা করি, তাহলে এখানে আমাদের যে প্লেবুক থেকে শুরু করে যেমন এআই ড্রিভেন, যেমন মাইক্রোসফট কোপাইলট আমরা ইউজ করতে পারি। কারণ একটা সিস্টেমে এত লগ জেনারেট হয় যেটা আসলে ম্যানুয়ালি আমি লক ইনভেস্টিগেশন করতে গেলে আমার অনেক সময় লাগবে। তো আমি তো কিছু প্যাটার্ন ফলো করতে পারি যাতে আমি কোপাইলট বা অন্য এআই ইউজ করে যাতে একটা অটোমেটেড ফরম্যাটে আমি নিয়ে আসতে পারি সরি ইউজ করে, তাই না? জি, আপনি যদি আমাকে একটু ফ্লোর দেন আমি একটু প্লিজ। অ্যান্সার করি। আচ্ছা, আমি সরি। সেন্ট্রিয়াল ইউজ করছি বা অন্যান্য সিমও ইউজ করছি, ইলাস্টিক স্ট্যাক ইউজ করছি, ইলাস্টিক স্ট্যাকে কাজ করছি। তো বেসিক্যালি আমরা যদি কোর কম্পোনেন্টে যাই, হ্যাঁ, যেটা ওপেন সোর্সে আমরা ওয়াজোতে করতে পারতেছি, কোর কম্পোনেন্টে আসলে কিভাবে কাজ করে এইটা যদি বুঝতে পারি, আসলে সব সিমের ক্যাপাবিলিটি সেম, কারো একটু বেশি কারো একটু কম, বাট অ্যানালাইসিসের দিক দিয়ে আমরা কি করব, লগ অ্যানালাইসিস, তাই না? ওইটার অনুযায়ী ওই লগ অ্যানালাইসিসটা আরো কিভাবে ইফিসিয়েন্ট করা যায়, সেইটার জন্য বিভিন্ন ধরনের সিম তাদের বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড, বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে মডিফাই করে এটা তারা করছে। বাট আপনি যদি কোর কম্পোনেন্ট হিসেবে একদম কোর ভাবে যে কোনো একটা সিমের বা যে কোনো একটা টুলের একদম কোর ভাবে এর জিনিসটা বুঝতে পারেন, তাহলে আপনি যে কোনো সিমের ওয়ার্ক ফ্লো বা এটার প্রসেস কি সেটা বুঝতে পারবেন। ইন্টারফেস জাস্ট আলাদা হবে, মাইক্রোসফট সেন্টিনেলের ইন্টারফেস একরকম হয়, আর আর কিছু ফিচার কম বেশি থাকে, আইবিএম এর একরকম হয়, কিছু ফিচার কম বেশি থাকে, ওয়াজুর একরকম হয়, ইলাস্টিকের আর একরকম হয়। কেউ কিবানা ইউজ করে, কেউ ওয়াজু ইউজ করে, কেউ ব্যাক এন্ডে ওপেন সোর্স ইউজ করতেছে। মোস্ট অফ দ্য সিম ব্যাক এন্ডে ইলাস্টিক সার্চ ইউজ করতেছে, তাদের ইলাস্টিক সার্চের সবকিছু চলতেছে, হ্যাঁ, বাট তাদের ইন্টারফেস বিভিন্ন জিনিস আলাদা। বাট এই যে এটাই বললাম যে আপনি যদি একদম ডেভেলপমেন্ট ফেসের একদম কোর কম্পোনেন্টে আসলে একটা প্রপার সিম কিভাবে কাজ করে এইটা যে কেউ যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা যে কোনো সিম এনভায়রনমেন্টে কাজ করতে পারবো, আর্ক সাইড থেকে শুরু করে আইবিএম কিউরাডার, ইলাস্টিক, মাইক্রোসফট সেন্টিনেল, হ্যাঁ, লগারিদম, সবগুলাতে আমরা কাজ করতে পারবো। আর একটা কোশ্চেন ছিল ভাইয়া, সরি। হ্যাঁ, সেটা জি। হলো যে আমরা এই কোর্সটাতে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা বেসিক্যালি দেখবো কি L1 থেকে L3 পর্যন্ত, না শুধু L1টাই? L1 তো নর্মাল জিনিস, আমরা L1 থেকে L3 এবং L3-র পরে আরো যদি কোনো ডেভেলপমেন্ট, যেটা আমি আপনাকে বললাম যে ডিকোডিং থাকে, যেমন আমি একটু ক্লিয়ার করে বলি, অনেকেই হুয়াওয়ে ডিভাইস ইউজ করে মানে কোম্পানিগুলোতে, হ্যাঁ। তো মোস্ট অফ দ্য সিম এর ক্যাপাবিলিটিতে হুয়াওয়ে ডিভাইসের যে লগ এটা ডিকোড করতে পারে না, মানে লগটা ইন্টিগ্রেট করা যায় না বা করতে পারে না, হ্যাঁ। তারপরে বিভিন্ন ধরনের রিজেক্টস, যেটা আসলে মেনটেন না করলে, মানে ধরেন আপনারা কোডিং তো বুঝি, হ্যাঁ, কোডিং টের বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, তো ওই প্যাটার্নেও ওই লকটাকে ফেলতে না পারলে এই ডিফল্ট রুল অনুযায়ী বা কাস্টম রুলস অনুযায়ী অ্যালার্টটা জেনারেট হয় না, লেভেল 3 লেভেল 2 তে থেকে যায়। তো যেই কারণে আসলে আমার স্পেসিফিক যেটা দরকার, যেমন আপনারা যারা ফায়ারওয়াল বা নেটওয়ার্ক সিস্টেমে কাজ করেন, এই যে কাজ নিয়ে কাজ করছেন, ফায়ারওয়ালে বিভিন্ন পলিসি থাকে, পলিসির আন্ডারে ফেলতে হয়। একটা পলিসি আপনার খুবই ইম্পর্টেন্ট, বাট ওই পলিসির লক লেভেল 3 নিচে যদি চলে আসে, সেই অ্যালার্টটা আপনার জেনারেট হচ্ছে না, বাট এটা নিয়ে তো আপনার কাস্টমলি কাজ করতে হবে, রাইট? তো এই জি। জিনিসগুলা একদম কোর লেভেল থেকে করে নিয়ে আসাটা কিভাবে করা যায়। এখন ধরেন আপনি আইবিএম কিউরাডার ইউজ করতেছেন, আপনার সবকিছু আইবিএম কিউরাডার করে দিচ্ছে, আপনি টিকিট রেস করলেও করে দিচ্ছে, বাট আপনার তো এইটা জানতে হবে যে কোর কম্পোনেন্ট এটা আমি কি করলে এটা আসবে, তাকে একটা জানাইতে হবে, বা এই ম্যানেজমেন্টটা তো প্রসেস থাকতে হবে। আইবিএম কিউরাডারের কেউ এটা করলো না, তারা মিস করে গেল, আপনি ধরতে পারলেন না, তাহলে তো ব্যাপারটা কেমন হয়ে গেল। অর্গানাইজেশনের তো এই ব্যাপারে
মানে নলেজ থাকতে হবে আসলে। আর একটা জিনিস, সেটা হলো আমরা কি এখানে কোনো স্ক্রিপ্টিং এর প্রয়োজন আছে কিনা? খুবই বেসিক স্ক্রিপ্টিং এর প্রয়োজন আছে, যেটা ব্যাশ দিয়ে আমরা করব। যেমন মনে করেন ফেইলওভার বা আমরা যে সেন্ট্রাল কম্পোনেন্ট গুলা আমরা ডিপ্লয় করব, তো ওইটা আমি আপনাদেরকে দেখাই দিব, আপনারা খুব ইজিলি পারবেন আসলে। ওকে ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। জি। হ্যালো। জি। হ্যাঁ ভাইয়া, ওই আপনি যে বলছেন এই যেমন হচ্ছে এই যে ফায়ারওয়ালের যে লকগুলো আছে, তো এই হুম হুম যেমন আমরা হচ্ছে চেক পয়েন্ট ফায়ারওয়াল ইউজ করি, তো এই হুম আমাদের হুম যখন হচ্ছে সিমে ইন্টিগ্রেশন করতে গেছে, তো তখন হচ্ছে দেখা গেছে কি আমাদের এই লকগুলো প্রপারলি আসে না, তারা তাদের হচ্ছে যে এই স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে পরবর্তী যে যাইয়া তারা ইন্টিগ্রেট করে, যেটা আপনি বললেন এরই। তো হুম। এইটা হচ্ছে যে পরবর্তীতে দেখা যায় কি আমাদের লকগুলোকে তারা পরবর্তী ওখানের মধ্যে ইন্টিগ্রেট করে তারপরে আমাদেরকে এই এখন থেকে হচ্ছে তারা এই মেল দেয় যে আমরা কি কি করে না করে সেইগুলো পাই। তো এখন হচ্ছে যে আমরা যখন ওয়াজুটা ইনস্টলেশন করব, বাট আমরা কিভাবে চেক পয়েন্ট ফায়ারওয়াল অথবা অন্য একটা ফায়ারওয়ালের মাধ্যমে আমরা কিভাবে পেতে পারি যে হচ্ছে যে আমাদের এই জিনিসটা, তো তখন আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে এই এই জায়গা থেকে লকটা আমরা ইন্ডিকেট করার জন্য? আচ্ছা, এইটার আপনাকে এই জিনিসটা বুঝতে হলে আরো একদম কোরের ওয়াজুর কম্পোনেন্ট নিয়ে বুঝতে হবে। আমি মনে করি যে আপনি আসলে এই ব্যাপারটা নিয়ে যেতে অনেকগুলো টার্মস বলছেন, আপনি জানেন। তো আমরা আসলে সেন্ট্রাল একটা লক সার্ভারের মাধ্যমে এই কাজটা করব। হ্যাঁ। তো সেন্ট্রালাইজ লক সার্ভার যখন আমরা তৈরি করব, তো সেন্ট্রালাইজ লক সার্ভারে আসলে আপনার ফায়ারওয়াল থেকে যেই পলিসিতে যে যত লগ আপনি ফরওয়ার্ড করে দিবেন, সেইটা লগ গুলা সেইভাবেই আপনার সেন্ট্রালাইজ যে সার্ভারটা আছে সেটাতে আসবে। তো সেন্ট্রালাইজ সার্ভারটা কোথায় হবে? আপনার অর্গানাইজেশনে, আপনার অন প্রিমিসেসে, যেটা আসলে বাইরে যাবে না বা কারো কাছেই যাবে না। এটা আপনার নিজস্ব থাকবে। যেভাবে আমরা এন্ড পয়েন্ট ডিভাইস গুলা মেনটেন করব, ঠিক একইভাবে ওই সেন্ট্রালাইজ লক সার্ভারটা মেনটেন করবো, এবং ওইখান থেকে আমরা ওয়াজুতে লকটা নিয়ে যাব, এবং ওইখানে নিয়ে যাওয়ার পরে আমরা ওই সেন্ট্রালাইজ লক সার্ভারে তো আমরা সব লক দেখতে পাচ্ছি এবং একদম লক গুলা দেখতে পাচ্ছি। তো এই লক গুলা অ্যানালাইসিস করবো, এবং লক থেকে আমরা ওয়াজুতে সেম লক গুলা আসলে পাচ্ছি কিনা বা কোনটা মিসিং আছে, ওইটা অনুযায়ী আমরা কাস্টমাইজলি কাজ করবো, এবং একদম কোর লেভেলে, যাতে করে কোনো লগ আমাদের মিসিং না। আই হোপ আপনি আপনার অ্যান্সারটা পাইছেন। হ্যাঁ, বুঝছি, কিন্তু ধরেন আমরা এমন পারি না যে আমাদের কোনো একটা হয়তো বা এই এই বিএম এর মধ্যে হচ্ছে যে আমরা একটা ফায়ারওয়াল ইনস্টলেশন করে সেইটার সাথে আমরা যে আমরা সিম্পল মানে আমাদের একটা লক সার্ভারকে ইনস্টলেশন করে আমরা আজুরের সাথে ইনস্টলেশন করে আমরা কি সেটা দেখতে পারবো? এইটা আপনি যেটা বলতেছেন, এটা অনেক বিগ, বড় প্রজেক্ট, মানে বড় ডেপ্লয়মেন্ট। হ্যাঁ, এটা করা যাবে, করা যাবে না না এমন না, কিছু না, এটা আমার খুবই। বড় দরকার নেই, আমি ধরেন একটা যদি সিম্পল যদি আমরা যদি যেমন আছে না সিসকো রাউটার গুলো ওই ইজিলিতে হুম। আসলে দেখা যায় কি একটা বিএম এর মধ্যে দিলেও অনেক সময় হয়ে যায় ওটা ইনস্টলেশন হ্যাঁ করা, হ্যাঁ তাহলে ওটাকে আমরা হ্যাঁ হ্যাঁ। যদি ইন্টিগ্রেশন যদি আজুরের সাথে করতে যাই তখনই তো আমাদের হচ্ছে প্রবলেমটা আমরা দেখতে পারবো। সেই রকম কি আসলে দেখা যাওয়া সম্ভব নাকি আপনি আপনার লগ থেকেই যে আচ্ছা, সার্ভারটা আমি আছে? এটা আসলে এটা আহ, আহ, তরিকুল ভাই বলতে পারবে, উনি আমাকে আসলে এজর বা ক্লাউডের কোনো কিছু দিতে পারবে কিনা, তাহলে হয়তো আমি ইনশিওর করতে পারি। আচ্ছা ওকে ভাইয়া, ওইটা আমি ট্রাই করবো ভাইয়া, বুঝতে পারছেন? আচ্ছা, না ঠিক আছে, মানে জাস্ট একটু জানা রাখাই হ্যাঁ, ঠিক মানে আছে, জি। ঠিক জিনিসটা আছে। কি করা ভাই যাবে ভাই কিনা। আপনি যদি, হ্যাঁ যাবে যাবে, আপনি যদি ই করেন আমাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনালি বা অনেক কিছু, এটা আমি আপনাকে মানে ওই ধরনের অপরচুনিটি থাকলে আমি আপনাকে দেখাই দিব ইনশাআল্লাহ, যে এটা করা যাবে। হ্যাঁ, করা যাবে। আচ্ছা, আর একটা জিনিস, ছোট্ট একটা জিনিস, আমি যেমন হচ্ছে যে আমরা তো সিম হচ্ছে যে ওয়াজরের মাধ্যমে করব, ঠিক আছে? তো হুম। এমন কোন কম্পোনেন্ট আছে যেটা সর হিসাবে আমরা ইউজ করতে পারবো? এখানে কি আমরা কি সরের কোনো কিছু কি দেখবো? সোয়ারে এখন দেখতে পারতাম, কিন্তু এখন আমরা দেখতে পারবো না, কারণ দা হাইভ অন কর্টেক্স, যেটা আসলে সোয়ারের জন্য বা ওপেন সোর্স হিসেবে ছিল, সেটা কিছুদিন যাবত এটা পেইড হয়ে গেছে আসলে। তারপরেও সোয়ারের যে বেসিক কাজগুলা যেভাবে আসলে কাস্টমাইজলি করা যায়, হ্যাঁ, বা অ্যালার্ট গুলা কিভাবে নেওয়া যায় বা প্লেবুক গুলা কিভাবে করা যায়, ওইটা আমরা দেখবো। এইটা আসলে ওই ওয়াজুরি ফিচার আছে, যেটা কোর লেভেল থেকে আপনার একদম সিএলআই লেভেল থেকে ইন্টিগ্রেশন বা কনফিগারেশন গুলা করতে হয়, অ্যালার্ট গুলা মেইলে বা স্ল্যাকে বা বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য, সেটা আমরা দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আমার টুকু কোশ্চেন ছিল।
যে কিভাবে ইন্টিগ্রেট, তাহলে আমাদের মূলত কোর্সটা হচ্ছে যে ফুললি হচ্ছে যে এই আমরা কিভাবে হচ্ছে সক অ্যানালাইসিসের জন্য আমরা এই ধরে রাখি, আমি যদি বলি তাকে হচ্ছে যে আজুর আমরা কিভাবে ইনস্টলেশন করব, তার সাথে আমরা কিভাবে লগগুলো অ্যানালাইসিস করব, মানে টোটাল সিনারিও এর বাদে আরো আছে অনেক কিছু আপনি এখানে মানে অ্যাড করছেন। তো আমি যদি চিন্তা করে থাকি তাহলে আমাদের মূল গোলটা হচ্ছে যে আমাদের হচ্ছে সফটটাকে আমরা কিভাবে আজুরটা ইনস্টলেশন করবো, ইমপ্লিমেন্টেশন করবো, এবং কিভাবে আমরা লগগুলো অ্যানালাইসিস করব। এই জিনিসটাই তো আপনার কোর্সের মধ্যে মেন। এক্স্যাক্টলি একটা সিম থেকে কিভাবে কত ধরনের লগ ইন্টিগ্রেট করে সেইখানে কত ধরনের কাজ করা যায়, এটাই হচ্ছে সক অ্যানালিস্টের কাজ। এবং সিম ডেপ্লয়মেন্ট থেকে সব ধরনের সোর্স থেকে কিভাবে আমরা লগ একটা সেন্ট্রাল জায়গায় নিয়ে আসতে পারি এবং অ্যানালাইসিস করতে পারি, সেটা হচ্ছে এই কোর্সটা। আচ্ছা, ঠিক আছে তাহলে ভাইয়া। ভাইয়া আপনাদের কি এইটা তো হচ্ছে শখের ব্যাপারে, যদি মানে আপনাদের কি এই কোর্সটা কি আছে যে এই যে ইনসিডেন্ট যে হয়, ইনসিডেন্ট হওয়ার পরে পরবর্তীতে সিআইএইচ হচ্ছে যে, হ্যাঁ আপনাদের আছে না এই কোর্সটা? আই থিংক আছে, মেবি তরিকুল ভাই বলতে পারবেন। সিআইএইচ আছে, সার্টিফাইড ইনসিডেন্ট হ্যান্ডেলার যেটা। ওইটা আমরা, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, আমরা কোর্স লঞ্চ করবো আর কি, যদি আপনাদের রিকোয়ারমেন্টস থাকে আর কি। আচ্ছা, না ঠিক আছে, মানে আমি জেনে রাখলাম এটা আপনাদের যদি থেকে থাকে সমস্যা না, তাহলে। আপনি হ্যাঁ যোগাযোগ করবেন যখন করতে চাচ্ছেন, যোগাযোগ করেন, আমরা লঞ্চ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ এটা আপনি যেটা বলছেন আসলে আপনি অনেক মানে মানে জ্ঞানী লোক আমার মনে হচ্ছে, আপনি অনেক কিছু জানেন। ভাই। আমি কোনো জ্ঞানী লোক না আসলে, না না আমি না, হচ্ছে যে সিআইএইচ, আপনি সিআইএইচ যে টার্মটা বললেন, এইটা বাংলাদেশের মোস্ট অফ দ্য লোক এই সম্পর্কে ধারণাই জানেন না। সিআইএইচ এই সার্টিফিকেশন আছে, ইনসিডেন্ট হ্যান্ডেলার আছে। হ্যাঁ, তো আপনি বদার, আপনি কনসার্ন, আমার খুব ভালো লাগলো আসলে এই না, এরকম আমি লোকের আসলে সাথে হচ্ছে পরিচিত দেখি হলে ভালো আমি লাগে। তো নেটওয়ার্ক সাইটে আছি, তো আমার আচ্ছা, তো যেহেতু পিসিআইডি বিভিন্ন ধরনের লোকদের সাথে আমাদের হচ্ছে যে আসলে এগুলো নিয়ে আসলে বসতে হয়। এবং এই মূলত হচ্ছে যে যেমন আজকেও আমাকে অনেকগুলো দেওয়া হয়েছে ওই অ্যাটাক করে আমাদের এই অনেকগুলো আইপি কে আমি ব্লক আইপি করে দিয়ে, দেওয়া আছে ব্লক করার জন্য, রাইট। ব্লক করে দিতে হয়। যেহেতু আপনি তো লক অ্যানালাইসিস, ওরা লক অ্যানালাইসিস করে মানে আমাদেরকে মেল দেয়। তো আমরা মেল দিলে তখন হচ্ছে যে দেখা যায় কি আমি আমার হচ্ছে ইন্টারনেট রাউটার থেকে, আমি ফায়ারওয়াল থেকে করি না, আমার মেইন হচ্ছে যে ইন্টারনেট রাউটার থেকে আমি এটাকে ব্লক করে ফেলি। মানে ফায়ারওয়ালের আসার আগেই আপনি রাউটার থেকেই ব্লক করে আমি দিচ্ছেন, রাউটার থেকে ব্লক করে দিই ওটাকে, ওই রাইট। অ্যাক্সেস লিস্টের মাধ্যমে আছে, আমি রাউটার পর্যন্ত মানে ওটা আমি হানিপট ইউজ ফায়ারওয়াল থেকে। করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, হানিপট কি ইউজ করতেছেন? না আমরা এখন হানিফোটি ইউজ করি না। আইডিএস, আমাদের হচ্ছে, আইপিএস? হ্যাঁ আইপিএস তো আইডিএস আছে আমাদের। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে আমাদের তো F5 আছে, যেহেতু হচ্ছে যে F5 এও আমাদের উপরের লেভেল আছে। যদি কেউ যদি ক্রস সাইট স্ক্রিপ্টিং এগুলোর জন্য করে, তারাও হচ্ছে যে ওদিক দিকে প্রোটেকশন করে। এই আমাদের মনে করেন যে এগুলো নিয়ে হচ্ছে, যেহেতু নেটওয়ার্ক টিমে আছি সেক্ষেত্রে হচ্ছে অনেকগুলো টার্মস যুক্ত, এমন ওদের সাথে ইমপ্লিমেন্টেশন করতে যে আইবিএম এ যখন কিউ রাডারটা ইমপ্লিমেন্টেশন করতে যায় তখন আমার সাথে, মানে আমরা নেটওয়ার্ক টিমের সাথে বসা হয়, তো আমরা তখন ওদের সাথে কাজ করতে যে নেটওয়ার্ক টার্মস টিম গুলো। তো লাগবেই, নেটওয়ার্ক টিম হ্যাঁ, অ্যালাউ না করলে ওরা আইপি তে কাজ করবে কিভাবে? না ওরা তো আসলে আমরা যা দিই তাই পাই, এর বাইরে তো ওরা আর কিছু করতে পারে না। মানে অ্যানালিসিস আচ্ছা, বিএপিটি করতে গেলে, ওই জিনিসগুলো জি। করতে গেলে তার সাথে তো আদার্স কেউ আছে কিনা, কেউ হুম, কিছু বলতে চাচ্ছে মেবি? ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া জি আপনার সাথে। জি জি, ইনশাল্লাহ যোগাযোগ হবে ইনশাল্লাহ। তরিকুল ভাই, আর একটা কোশ্চেন ছিল, যেহেতু ফেব্রুয়ারিতে কোর্সটা লঞ্চ হবে, তখন তো রমজানও চলে আসবে, তখন সেই ক্ষেত্রে কখন ক্লাসটা করবেন বা কি আসা বিষয়? না, আমরা এমন একটা টাইম ফিক্স করবো সবার মতামত নিয়ে, যে সবাই যেন করতে পারে আর কি, ওই টাইমটা আমরা ফিক্স করবো, যেন কারো প্রবলেম না হয়। ভাই কোর্সটা কি সপ্তাহে কয়দিন থাকবে এরকম কি ডিসিশন নিছেন আপনারা? আমরা উইকলি 2 ডেজ রাখি আর কি, মানে 2 ডে? 2 ডেজ, হ্যাঁ। জি। আচ্ছা, মানে আমরা তো ধরেন রমজানে তো তো হচ্ছে যে আসলে দেখা যাবে কি রাত্রের বেলা, তো এই কোর্সটা তো করানো তো হচ্ছে খুব টাফ আমার মনে হয়। যদি রমজানের প্রবলেম হয়, রমজানে একটা দিন রাখতে পারি আমরা, যাতে প্রেশার না পড়ে। আর আমাদের সাপোর্ট ক্লাসও থাকবে, মনে করেন আমাদের আমরা যেভাবে প্ল্যান করতেছি, উইকলি 2 ডেজ হলো মেইন ক্লাস, আর 2 ডেজ হলো সাপোর্ট ক্লাস। যাদের মেইন ক্লাসের প্রবলেম হবে, সাপোর্ট ক্লাসে জয়েন করবে, সেগুলো সে রিকভার করতে পারবে আর কি। বাট যেহেতু আমাদের রমজানে একটা ব্যাপার থাকে, তো যদি সবাই মতামত দেয় যে না প্রবলেম হচ্ছে, আমরা একটা আমাদের দিন ক্লাসটা মানে ডিউরেশন কতক্ষণ, মানে মানে পার ডে তে যে 2 দিন থাকবে? 1.5 থেকে 2 ঘন্টা আমরা নিব।
আশরাফুল ভাই, ঠিক আছে হ্যাঁ নাকি? জি নিব, কিন্তু আমার কথা হচ্ছে যে 1.5-2 ঘন্টায় আপনারা, মানে 2 ঘন্টা হয়ে গেলেই বোরিং হয়ে যায় না? কথা হচ্ছে এইটা, 2 ঘন্টা না হয়ে না, গেলে বোরিং অনেকেই এর জন্য ক্লাস। না, ধরেন রমজানের জন্য আমরা হিসাব করতেছি, এটা অন্য সময় হলে 2 ঘন্টার উপর পার হয়ে গেলে কোনো সমস্যা নেই। হ্যাঁ হয়ে যাবে, মানে এটা হবেই হ্যাঁ, স্বাভাবিক, হবে দেখবেন স্বাভাবিক, করতে কারণ একটা করতে। হ্যাঁ ইনস্টলেশন করতে দুই গেলে অনেক ঘন্টা সময় প্রবলেম আসবে, অনেক কিছু আবার রাইট, এটাকে দেখতে গেলে এগুলো আসলে অনেক সময় লেগে যায় এর। রাইট। আমি মনে করি যে সবাই যারা আছেন তারা ধৈর্য ধরে ক্লাস করবেন, এবং যত বেশি শিখতে পারেন, যত বেশি আমার কাছ থেকে নিতে পারেন, আপনাদেরই লাভ হবে।